আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো 16 ঘন্টা ব্যাপী লাইভ ক্লাসে, গণিতের লাইভ ক্লাসে এখন হচ্ছে কিন্তু পার্ট 5 এবং এই পার্ট 5 এ আমরা ভাইয়া কোন কোন অধ্যায়, পরিমিতি বলো, সসীম দ্বারা, দূরত্ব উচ্চতার সেকেন্ড পার্ট, পরিসংখ্যান, তারপর হচ্ছে কিন্তু সূচক লগারিদম, এরকম এই কয়টা যে চ্যাপ্টারের কথা বললাম এগুলোর সৃজনশীল আমরা করব এবং ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে এই সৃজনশীলগুলো করব, টাইপ আকারে করব, যেগুলো থেকে ইনশাল্লাহ আমি বলেছি আসবে। তো কমন পাওয়ার জন্য ভাইয়ের ক্লাসটা দেখো, যা করাবো মাথায় রাখবো ভাইয়া কিন্তু এগুলো আসবে। তো সবাই একটু ভাইয়া জয়েন করে ফেলো এবং দ্রুত 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 ভাইয়া জয়েন করো, দ্রুত দ্রুত গতিতে ভাইয়া জয়েন করে ফেলো। এবং আমি একটু দেখতেছি যে আমার ক্লাসটা স্টার্ট হয়েছে কিনা, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি স্টার্ট হয়েছে, ফাইন। তো যারা যারা ভাইয়া জয়েন করেছো আমি তোমাদের সবাইকে বলবো ভাইয়া ক্লাসটা একটু দ্রুত গতিতে শেয়ার করে দাও, খাতা কলমটা নাও এবং আজকের লাস্ট ক্লাস হয়তোবা, এবং এই ক্লাসটা আমি একটু আমার পেজে নিচ্ছি, আমার এটা পাবলিকলি আমি নিচ্ছি। তো ভাইয়া সবাই জয়েন করো, এসএসসি 25 ব্যাচ। যদি গণিতে কোপ দিতে চাও তাহলে জয়েন করো, এসএসসি 25 সবাই জয়েন করো, সবাই জয়েন করো ভাইয়া, সবাই জয়েন করো, সবাই জয়েন করো, এসএসসি 25 সবাই জয়েন করো ভাইয়া, সবাই 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 প্রত্যেকে জয়েন করো ভাইয়া, প্রত্যেকে জয়েন করো। আচ্ছা আমার ব্যাচে যারা আছো, কই কই কই, আচ্ছা গ্রুপে একটু সবাই শেয়ার করে দাও তো ভাইয়া, গ্রুপে একটু শেয়ার করে দাও, গ্রুপে 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 ফেসবুক গ্রুপে যারা আছো ভাইয়া। আমি ক্লাস এখনই শুরু করব, ফার্স্টে আমি সসীম ধারা থেকে স্টার্ট করব, ঠিক আছে? আস্তে আস্তে আমরা পরিমিতি যা যা আছে সব কিছু আমরা, আচ্ছা ঠিক আছে, আসো 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 আসো, সবাই আসো সবাই আসো সবাই আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জয়েন করো। ওকে, খাতা কলম নাও, খাতা কলম নাও। এবং রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক যারা, বইটা যারা নিয়েছো, বইটা যারা নিয়েছো ভাইয়া সবাই বইটা খোলো, খাতা কলম নাও এবং যা করাই এগুলো করো, যা করাই ভাইয়া এগুলো করো। ওকে আচ্ছা, ক্লাসটা একটু লম্বা হবে আশা করছি, ঠিক আছে? জয়েন করো, সবাই জয়েন করো ভাইয়া, সবাই জয়েন করো, সবাই সবাই। অনেক 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 স্টুডেন্ট জয়েন করেছে, অ্যান্ড আমি একটু দেখিনি। আচ্ছা আমি এটা একটু টপ লেভেলে রাখি। ওকে, আসো খাতা কলম নাও ভাইয়া, খাতা কলম নাও, গ্রুপে আসো। মানে আমার পেজ আসলে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় নাই, হুট করে আসলে চলে আসলাম, তো এই আর কি। আসো সবাই একসাথে আমরা ক্লাস করি, সবার জন্যই এটা উন্মুক্ত করে দিলাম আমাদের আজকে লাস্ট পার্ট। আচ্ছা ঠিক আছে, ডান ডান ডান। কোথা থেকে, কে কোথা থেকে দেখতেছো? আচ্ছা রেডি, 1 2 3, রেডি 1 2 3। তাহলে দেখো ফার্স্টে দেখো ভাইয়া, সসীম দ্বারা অধ্যায়ের এখানে মোটামুটি অনেকগুলো টাইপ আছে। তো টাইপ 1 এ আছে কিন্তু ক এর জন্য, তোমার সৃজনশীলে দেখবা ক নাম্বারে আসে এগুলা। তো এগুলো কিন্তু দেখো সিলেট বোর্ড, ঢাকা বোর্ড 24, সিলেটের 24, ঢাকা 23, বিগত বছরে কিন্তু ভাইয়া এগুলো কিন্তু আসছে, এগুলো আমরা কিন্তু সলভ করবো। ওকে রেডি, খাতা কলম নিছো? 1 নাম্বারটা দেখো ভাইয়া কি বলছে। আমরা জানি আমরা কিন্তু এখন সসীম দ্বারার ভিতরে আসছি। কোন কিসের ভিতরে আসছে? সসীম ধারা। সসীম ধারার ভিতরে আমরা জানি দুইটা জিনিস, একটা হচ্ছে কি সমান্তর ধারা, রাইট, একটা কি সমান্তর ধারা, এবং আরেকটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার গুণোত্তর ধারা, আরেকটা কি গুণোত্তর ধারা। এখন আমরা এই জিনিসটা জানি, সমান্তর ধারার দুইটা সূত্র, একটা হচ্ছে কি এন তম পদ, এন তম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, আর একটা হচ্ছে কি এন তম পদের সমষ্টি। আমি একটু সংক্ষেপে লিখি ভাইয়া, সমষ্টি কি এন বাই 2 ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। পারো কিনা? সবাই পারো। এটা এটা কিন্তু সমান্তর দ্বারা গেল, এই সমষ্টিকে এস এন দ্বারা প্রকাশ করে। আবার গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এন তম পদের সূত্র কি বলতো? এন তম পদের সূত্র গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এন তম পদের সূত্র কি এ আর পাওয়ার এন মাইনাস 1, এ আর পাওয়ার এন মাইনাস 1। আবার সমষ্টি সূত্র হচ্ছে কিন্তু দুইটা। আই হোপ এগুলো তোমরা কিন্তু জানো, ছোট ছোট বিষয় এগুলো তোমরা জানো, যেহেতু তোমরা ভাইয়া সামনে এসএসসি পরীক্ষা দিবা, তো এগুলো যদি এগুলো সবাই জানো, এগুলো ভাইয়া প্রত্যেকে সবাই জানো। এখানে পরবর্তী ব্যাচের স্টুডেন্ট থাকতে পারো তোমরা, 26 ব্যাচের, এসএসসি 26 ব্যাচের, এসএসসি 27 ব্যাচের, আবার পরবর্তী যে ব্যাচগুলো আসবা তোমরা থাকতে পারো। জাস্ট দেখো ভাইয়া, ভাইয়ের ক্লাস দেখো, ফুল তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে দেখো এখন আমাদের প্রথম যে কাজটা, এই ক্যাটাগরি ম্যাথগুলো, সোজা কথা এই অধ্যায়ের ম্যাথ করার জন্য তোমার প্রথম কাজ হয়েছে তোমার ফরজ কাজটা করতে হবে। ফরজ কাজ কি? আমরা যারা মুসলমান আছি আমাদের ফরজ কাজ হচ্ছে দৈনিক 5 বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করা,
ঠিক সেম ভাবে এই অধ্যায়ে ফরজ কাজ হয়েছে, তোমার আগে দেখতে হবে, তোমার আগে সিদ্ধান্ত নিতে হবে এই যে ধারাটা এটা সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা, এটা তোমার সিদ্ধান্ত নেওয়া লাগবে। তুমি চিন্তা করো এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা কেমনে বুঝবো? সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি কি করতে হয়, বিয়োগ করে চেক করতে হয়, বিয়োগ করে যদি মিলে তাহলে ওটা সমান্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে ভাগ করতে হয়। তাহলে দেখো তুমি 11 থেকে 8 বিয়োগ করো, তুমি 11 থেকে 8 বিয়োগ করো, এই কত 9 10 11 3, 14 থেকে 11 বিয়োগ করো 12 13 14, এখানেও 3, তার মানে এটা শিওর এটা হচ্ছে কিন্তু সমান্তর দ্বারা। ওকে ডান, তাহলে আমাদের ফরজ কাজটা আমরা করে ফেললাম। এটা ফরজ কাজ, এর ফরজ কাজ কিন্তু এখনো শেষ হয় না। তাহলে এখানে কিন্তু লিখতে হবে মনে করি, এটা কিন্তু তুমি সৃজনশীল করতেছো, এখন কিন্তু এমসিকিউ না ভাইয়া, তুমি সৃজনশীল করতেছো। এই 16 ঘন্টা ব্যাপী লাইভ ক্লাসে যারা অ্যাটেন্ড করছো, এখন কিন্তু পার্ট 5 চলতেছে, তুমি বোঝো, চিন্তা করো। যা এমসিকিউ কিন্তু আমি এই আমার টাইপ ভিত্তিক ম্যাথ বই যেটা, এই যে টাইপ ভিত্তিক ম্যাথ বই, এর ভিতরে যা ছিল সবই কিন্তু করেছে। হয়তোবা পরিমিতি আছে আর পরিসংখ্যান আছে, দুইটা অধ্যায় আছে। এই কিন্তু দেখো আমাদের কত টাইম লাগছে, তুমি চিন্তা করে দেখো তোমরা। যে মনে করি ধারাটির প্রথম পদ, এই ফরজ কাজটা করে ফেলি। তুমি একটা নিয়ম শিখবা, তোমার আমি একটা নিয়ম শিখাবো, সবগুলো পারবা। ধারাটির প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে, a = কত 8। ওকে, যেহেতু তুমি এটা শিওর হইছো এটা সমান্তর দ্বারা, তাহলে সাধারণ অন্তর না সাধারণ অনুপাত বলো তো? সাধারণ অন্তর। সাধারণ অন্তর আমরা জানি যে ভাইয়া অন্তরকে কি দ্বারা প্রকাশ করে? অন্তর, এই অন্তরকে কি দ্বারা প্রকাশ করে? বুকের ভিতরে যে অন্তরটা আছে কি দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা। তাহলে ডি = কি? পরের পদ বিয়োগ আগের পদ। পরবর্তী পদ আছে 11, বিয়োগ হয়েছে কিন্তু আগের পদ 8, তাহলে 8 9 10 11, এখানে থাকতেছে কি 3। ডান, এতটুকু বুঝছো? এখন আমাদের ভাইয়া যে কোশ্চেনটা আসলে করছে সেটা হচ্ছে কি, ধারাটির কোন পদ এত। যদি এভাবে বলে যে ধারাটির কোন পদ এত, তাহলে কোনো কথা নাই, লেখা মনে করি বা আমরা জানি এটাও লেখা লাগবে না, জাস্ট তুমি লিখিয়ে দেবা অতএব দাও ধারাটির লেখো, অতএব ধারাটির n তম পদ। এই যে কোন পদ মানে কি n তম পদ, কোনো কথা নাই, n তম পদ লেখছো। বলছে না ধারাটির কোন পদ, মনে করি ধারাটির n তম পদ। এখানে বলছে কত? 383, এই 383। ডান, এই ক্যাটাগরির যত ম্যাথ আছে সবগুলোর ক্ষেত্রে সেম নিয়ম, যে ধারাটির n তম পদ, যদি কোন পদ বলে n তম পদ এত, তাহলে বা দাও এই সাইডে, বাদ দিছো। n তম পদের সূত্র কি বলো? সমান্তর দ্বারা a প্লাস বলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d = 383। তাহলে বা দাও, তাহলে ধারাটির প্রথম পদ আছে কত? 8 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান আছে কত? 3 = 383। তাহলে বা 8 প্লাস 3 এর সাথে এটাও গুণ 3 এর সাথে n গুণ করলে 3n মাইনাস 3 × 3 = 383। এতটুকু বুঝছো? আচ্ছা, তোমরা নিচে দেখো ভাইয়া। তাহলে বা এই করো, তাড়াতাড়ি করো। 8 থেকে 3 যদি তুমি বিয়োগ করো, 8 থেকে 3 বিয়োগ করলে 6 7 8, এখানে কত থাকতেছে? 5। ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর চাপ দাও। প্লাস 3n = 383। তাহলে বা 3nটাকে রাখো, তাহলে 383 প্লাস 5 ওই পাশে গেলে কিন্তু -5। তাহলে বা 3n = তুমি বিয়োগ করো 383 থেকে ভাইয়া, এটা কোন বোর্ডে আসছে? এটা সিলেট বোর্ডে আসছে, রাইট? আচ্ছা করো। তাহলে এটা যদি তুমি বিয়োগ করো কত আসতেছে? আমি এটা একটু বের করে নিই। তাহলে 383 থেকে তুমি বিয়োগ করবা 5, বিয়োগ করলে আসতেছে 378। তাহলে বা 3 আর n গুণ অবস্থা আছে, এনটাকে রাখো 3 ওই পাশে নিলে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে 378 ভাগ হবে কিন্তু ভাইয়া 3, অতএব n এর মানটা কত হবে? এটাকে ভাগ দিলাম আমি 3 দ্বারা, 126 আসতেছে ভাইয়া, 126। ওকে, আমাদের বলছিল না যে ধারাটির কোন পদ এত, ধারাটির 126তম পদ হয়েছে কিন্তু তোমার 383। এটা হয়েছে কিন্তু আমাদের ওভারঅল অ্যান্সার। ডান, নিয়ম তো শিখছো যে এই নিয়মে করতে হবে। ওকে ভাইয়া, ক্লাসটা যেহেতু এটা হচ্ছে কিন্তু আমার প্রাইভেট ব্যাচের ক্লাস, বাট আমি তোমাদেরকে পাবলিকলি নিচ্ছি, কারণ আমি তোমাদের কথা দিয়েছিলাম যে এই কটা অধ্যায় মানে যে কটা অধ্যায় আমার বইয়ের ভিতরে আছে এগুলো তোমাদেরকে করাই দেবো, এই কারণে। তো সবাই ভাইয়া ক্লাসটা শেয়ার করে দাও এবং মাথায় রাখবা ভাইয়া আজকে যা করাইবে, যে কটা চ্যাপ্টার করাইবে, পরীক্ষা যদি এই কটা চ্যাপ্টারের ভিতর থেকে আসে, যা করাবো ওই এর মধ্যে থেকে আসবে। হিসাব সোজা, মানো আর না মানো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বুঝো না? সবাই তো মানবে না যে ভাইয়া কি বলে, ও দেখবো না, পরীক্ষা হইলে দেখবো না, এসব চাপাবাজি যাইবা না, পরীক্ষার পর দেখা যাইবে না, এটা বলো না? বলো কিনা বলো? তুমিই বলো, তুমি নিজেই মনে বলো না? অবশ্যই বলো। কারণ আর তোমরা বলবো যে ভাইয়া কি আধ্যাত্মিক, যে সে যা বলবে সেটাই হবে? আমি তো তা বলতেছি না যে আমি যা বলবো সেটা হবে, আমি তো তা বলতেছি না, বাট আমার একটা কনফিডেন্স, আমার ভিতরে আমার ভিতরে ইয়ে আছে যে না, আমি যা করাবো এই নিয়মের ভিতরে কিন্তু থাকবে। কারণ
এই টাইপ ভিত্তিক ম্যাথ বুকের ভিতরে এমসিকিউ বলো, সৃজনশীল বলো, শর্ট প্রশ্ন বলো, যাই বলো না কেন, আমি যা দিয়েছি সব প্রত্যেকটা চ্যাপ্টারের নিয়ম যা ছিল সব নিয়মগুলোই গুছানো, সব নিয়মগুলোই কিন্তু গুছানো আছে, টাইপ আকারে গুছানো আছে। এই কারণে কিন্তু আমার বিশ্বাস আমি যা করাবো সেগুলো থেকে আসবে। গতবারে আসছে 24 ব্যাচে কাঁপাইছি না, 24 ব্যাচে কাঁপাইছি, এখন 25 ব্যাচে কাঁপাবো, 26 ব্যাচে কাঁপাবো, পরবর্তী ব্যাচগুলোতে কাঁপাবো ইনশাল্লাহ। ঠিক আছে, মানো আর না মানো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বলছি আসবে, মাদ্রাসা বোর্ড স্কুল, এই যে মাদ্রাসা বোর্ড সহ কয়টা বোর্ড, 10টা না, আসবে, সহজ কথা। না মানো আর না মানো। এবার দেখো কোন পদ হয়েছে এত, ধারাটির এনতম পদ। এই কে কে পারবা, কে কে পারবা বলো? তাহলে প্রথম পদ রাখবা, মনে করি, হ্যাঁ লেখো, মনে করি। এটা কোন বোর্ডে আসছে? ঢাকা বোর্ড 24। তাহলে মনে করি ধারাটির প্রথম পদ, প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে? এ ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 4। এবার কি সাধারণ অন্তর, এটা কি সমান্তর দ্বারা, এটা বের করে নিও। আমি এইটা করাবো। সাধারণ অন্তরকে আমরা জানি ডি দ্বারা প্রকাশ করে, পরের পদ বিয়োগ হয়েছে কিন্তু আগের পদ, 7 বিয়োগ হয়েছে কিন্তু 4, 5 6 7 3, বাস। এবার লাগবে কি? অতএব ধারাটির এনতম পদ, ধারাটির এনতম পদ সমান সমান কত? 181। তাহলে বা এনতম পদের সূত্র কি ভাইয়া? এ প্লাস এন মাইনাস অন ইন্টু ডি ইজ ইকুয়াল টু 181। তাহলে বা মান বসাও, তোমার কিন্তু এর মানটা অটোমেটিকলি চলে আসবে। ডান করা লাগবে? বলো ভাইয়া, বলো, তুমি বলো, তুমি অ্যান্সার দিবা যে ভাইয়া করা লাগবে কিনা। ডান, কাঁপাইতে পারবা না? কাঁপান লাগবে, কাঁপান লাগবে, পরীক্ষায় কাঁপান লাগবে, সহজ কথা, সহজ কথা। আচ্ছা, এটা পারবা, এটা পারবা, এটা করা লাগবে না। ঢাকা বোর্ড 24 আসছে। পরে দেখো 3 নম্বরে ধারাটির কোন পদ? ভাইয়া ওই এনতম পদ, সহজ কথা। এনতম পদ সমান সমান -201 কইরা তারপর কিন্তু সুন্দরভাবে এখানে ওই যে এ প্লাস এন মাইনাস অন ইন্টু ডি ইজ ইকুয়াল টু -201 করতে থাকবা। ওকে, আস্তে আস্তে তোমার একটা পর্যায়ে কোন পদ, এনতম পদ, অর্থাৎ এন এর মানটা তোমার চলে আসবে। ওকে, তুমি 6 থেকে 9 বিয়োগ করো, 3 থেকে 6 বিয়োগ করো, 7 8 9, এটা কিন্তু সমান্তর দ্বারা, তুমি বিয়োগ করো। তুমি ধারাটির প্রথম পদ পাবা কত? এ ইজ ইকুয়াল টু 9, সাধারণত ডি, পরের পদ বিয়োগ আগের পদ, পরের পদ আছে কত? 6, 6 বিয়োগ 9, তাহলে বিয়োগ করলে -3 থাকে। কেন মাইনাস? 9 বড় না 6 বড়? 9 বড়, তাহলে 9 এর আগে কি আছে এখানে? তোমার মাইনাস আছে। আচ্ছা, এই বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস আছে। ডান, আমাদের এটা পয়টা দেখো, সর্বোচ্চ শেয়ার চাই, এবং আজকে ক্লাসটা যারা শেয়ার করবা ইনশাল্লাহ এইটার উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য আইসিডির ক্লাস নিয়ে আসবো। আমি বলছিলাম না, আইসিডি একটা ক্লাসে এমসিকিউ যা আছে খেল খতম করে দেবো, জাস্ট একটা ক্লাস দেখবা, এমসিকিউতে তোমাদের ফুল মার্ক থাকবে ইনশাল্লাহ। তো দেখবো কয়জন শেয়ার করে আজকে, হ্যাঁ দেখা যাবে। তো এই শেয়ার উপর ডিপেন্ড করে আমি আইসিডি ক্লাসটা আনবো। বরিশাল বোর্ড 23 এইটা আছে। এই ধারাটির কোন পদ? ধারাটির এনতম পদ, শেষ, সমান এত। ধারাটির প্রথম পদ সাধারণ অন্তর, এটা বের করবা, পারবা না? সেম ভাইয়া, সেম। এগুলো ক নাম্বারের জন্য ভাই? এগুলো সিম্পল। আচ্ছা, 7 থেকে 4 বিয়োগ করো, 7 বিয়োগ 4 কত আসতেছে ভাইয়া? 5 6 7 3। 10 থেকে 7 বিয়োগ করলে 3, তাহলে এখানে 3 3 আসতেছে, তার মানে এটা কি সমান্তর ধারা, এটা শিওর। তাহলে কোন পদ? ওই এনতম পদ, শেষ। এটা বরিশাল বোর্ড 22 আসছে। ডান, পারবা না ভাইয়া? পরে আসি ভাইয়া, 17 থেকে 5 বিয়োগ করো, 17 থেকে 5 বিয়োগ করো। তো দেখো তো, আগে তোমার সিদ্ধান্ত তো নিতে হবে যে না এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা, এটা তো তোমার সিদ্ধান্ত আগে ভাইয়া নিতে হবে, তাই না? তাহলে 17 থেকে বিয়োগ করবো 5, কত আসতেছে ভাইয়া? 12। আবার পরের পদ বিয়োগ আগের পদ, 29 বিয়োগ হয়েছে কিন্তু 17, তাহলে দেখো 29 বিয়োগ হয়েছে 17, কত আসতেছে ভাইয়া? 12। তাহলে 12 আসতেছে। আমরা জানি যদি বিয়োগ ফল সমান হয় এটা সমান্তর দ্বারা চোখ বুঝে করবা যে ধারাটির এনতম পদ সমান সমান 101, চোখ বুঝে করবা, চোখ বুঝে। ওকে, পারবা না? ডান, এটা খেল খতম। পরেরটা দেখো, এটা সমান্তর দ্বারা, কোন পদ? এনতম পদ, বরিশাল বোর্ড 20 আসছে। দেখো এই এসে কিন্তু টাইপের খেলা, তুমি কিন্তু সৃজনশীল করতেছো। তুমি কি করতেছো? তুমি সৃজনশীল করতেছো, অটোমেটিকলি দেখো হয়ে যাচ্ছে। এবার দেখো ধারাটির কোন পদ? এনতম পদ আইছে কত? ওকে, পরের পদ বিয়োগ আগের পদ, পরের পদ বিয়োগ আগের পদ, ডান, এটাও পারবা। ওই সেম সূত্র, ওই একটাই। পরে দেখো 11 থেকে 7 বিয়োগ করো, দেখি আসলে এটা কি। 11 বিয়োগ হয়েছে 7, 4 নামতেছে। আবার 15 থেকে 11 বিয়োগ করো, 15 বিয়োগ হয়েছে 11, 4 নামতেছে। তার মানে এটা একটা সমান্তর দ্বারা। ধারাটির 210তম পদ নির্ণয় করো। তাহলে দেখো, তাহলে এটা কি করতে হবে? মনে করি প্রত্যেকটা ম্যাথে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করি। তাহলে এ ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 7। এ ইজ ইকুয়াল টু কত? 7। আচ্ছা, এরপর আসছে কিন্তু ভাইয়া কি? সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তরকে আমরা জানি কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? ডি দ্বারা প্রকাশ করে। ডি ইজ ইকুয়াল টু কি? পরের পদ বিয়োগ আগের পদ, অর্থাৎ 11 বিয়োগ হয়েছে কিন্তু 7। এটার পরে কিন্তু পরিমিতিতে যাব, ইনশাল্লাহ। ওকে, তাহলে 7 3 মোটামুটি 4 নামতেছে। এখন 210তম পদ লেখো। অতএব ধারাটির এর আগের বারে আমরা যতগুলো ম্যাথ করছি প্রায় 8 পর্যন্ত সবগুলো ছিল এনতম পদ। এখন আমাদের স্পষ্ট বলে দিয়েছে 210তম পদ, তাহলে 210তম পদ এটা তো শিওর সমান্তর দ্বারা। তাহলে সূত্র কি হবে? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি।
এনতম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন এখানে 210 বলছে, তাহলে a প্লাস 210 মাইনাস 1 ইন্টু ডি। বুঝছো? এই লাইনটা বুঝছো? আমি একসাথে করছি জিনিসটা, কিন্তু প্রথম লাইনটা হইতো এইটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, পরের লাইনে a প্লাস 210 বিয়োগ 1 ইন্টু ডি, এটা হইতো। আমি ডাইরেক্ট করছি, অসুবিধা আছে? এর জায়গায় 210 বাস। এর মান হয়েছে কিন্তু 7 প্লাস 210 থেকে 1 গেলে থাকে 209 ইন্টু ডি এর মান হয়েছে কিন্তু 4, 4 এর সাথে এটা গুণ করে 7 দ্বারা তুমি যোগ করবা, যা নামবে সেটাই আনসার। শেষ, ডান 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 ডান। বারটা কোন পদ ভাইয়া? এনতম পদ সমান সমান 303, বাস করে যাবে, এটা খেলা শেষ। পড়া পড়া দেখো, পড়া দেখো, এত এত দ্বারা এটা শিওর, তুমি আগে শিওর হতে হবে এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা। ভাই দেখো 1/√2 কমা -1 কমা √2, তাহলে এটা আমি মনে করতেছি পার্সোনালি যে ভাইয়া এটা হয়তোবা গুণোত্তর দ্বারা, হয়তোবা। দেখি তো, মনে করি, লেখো মনে করি। এতক্ষণ আমরা সমান্তর দ্বারা করছি, মনে করি কি ধারাটির প্রথম পদ লেখো, ধারাটির প্রথম যেই পদ, তাহলে প্রথম পদ হয়েছে কত? 1/√2। ওকে, এবার কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর, অন্তর না যেহেতু গুণোত্তর দ্বারা, তাহলে সাধারণ অনুপাত হবে, অনুপাত, সাধারণ অনুপাত। আমরা জানি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে, অনুপাতকে কিন্তু আমরা জানি ভাইয়া আর দ্বারা প্রকাশ করে। পরের পদ ভাগ হইছে আগের পদ, পরের পদ হইছে কিন্তু -1, ভাগ হইছে আগের পদ বা পূর্বের পদ 1/√2। তাহলে তুমি চিন্তা করো, এখানে -1 আছে, তুমি এখানে -1 দাও, ভাগ থাকলে গুণ হইয়া উল্টা যায়, তাহলে গুণ হইয়া এই √2 যাবে ভাইয়া উপরে, আর নিচে কিন্তু এই 1টা চলে আসবে, এই 1 কাটাকাটি, এখানে থাকতেছে মাইনাস আর এখানে থাকতেছে √2, তাহলে -√2 হইল। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে -√2 হয়েছে, কি হয়েছে ভাইয়া? -√2 হয়েছে। এখন দেখো আবার তুমি যদি পরেরটা যদি মিলাও, হ্যাঁ এটা শিওর, এটা তোমার গুণোত্তর দ্বারা, তুমি কইরা দেখতে পারো। এখন আমাদের বলছে কি ধারাটির কোন পদ? আমরা তো জানি ধারাটির এনতম পদ, আমরা তো জানি। লেখো অতএব ধারাটির, তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই, এই জন্য এভাবে লিখতেছে, ধারাটির এনতম পদ। তাহলে সমান সমান কি হবে ভাইয়া? 4√2। তাহলে সমান সমান 4√2 দিয়ে দাও, তাহলে বা দাও, কারণ দুই সাইডে সমান সমান বসে না, এক পাশে বা আর এক পাশে সমান সমান, এগুলো বেসিকের কথা। তাহলে এনতম পদ গুণোত্তর দ্বারা সূত্র কি? a r পাওয়ার n-1, a r পাওয়ার n-1। তোমার টার্গেট থাকতে হবে এখান থেকে এর মান বের করতে হবে, তাহলে 4√2, তাহলে বা দাও, এর মান কত ভাইয়া? 1/√2, তাহলে এখানে 1/√2 দাও, ইনটু আর এর মান কত ভাইয়া? -√2, তাহলে -√2 দাও, এরপর এটার মাথা কি আছে? n-1 = 4√2। ডান। আচ্ছা, তাহলে বা এই ক্যালকুলেশনটা একটু তোমার শিখতে হবে, কারণ গুণোত্তর দ্বারায় অনেকেই ম্যাথ পারো তোমরা, বাট ভাইয়া তোমরা ক্যালকুলেশনে দুর্বল, তোমরা ক্যালকুলেশনে দুর্বল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমরা কিন্তু ক্যালকুলেশনে দুর্বল, তো এই কারণে দেখো -√2, এটার মাথায় হচ্ছে কিন্তু তোমার n-1 = এই যে 4√2, ও যাবে হচ্ছে কিন্তু উপরে, নিচে হচ্ছে 1/√2, ও কিন্তু নিচে 1/√2 হবে। বিষয়টা বুঝছো? আচ্ছা, তাহলে বাহ, শোনো, আজকে তারাবিটা হচ্ছে হয়তোবা মিস যাইতে পারে, বাট আমি আসলে আজকে রাত্রেবেলা ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে তোমাদের 16 ঘন্টা ব্যাপী ক্লাস, তো এই কারণে আসলে কিন্তু আজকে হচ্ছে কিন্তু লাস্ট ক্লাস, এই কারণে আমি একেবারে কি বলে এটা, একেবারে বাধ্য হয়ে এই রাত্রে ক্লাসটা নিচ্ছি। এই রমজানের ভিতরে তোমরা জানো তোমাদের একটাও কিন্তু রাতে আমি ক্লাস নেই নাই, শুধুমাত্র আজকে আমি রাত্রে নিচ্ছি, কারণ আমার বাধ্য হয়, কারণ পরবর্তী এই 16 ঘন্টা ব্যাপী আবার 8 ঘন্টা ব্যাপী পদার্থ বিজ্ঞানের ক্লাস নিব, টানা 8 ঘন্টা, আবার 8 ঘন্টা ব্যাপী রসায়নের ক্লাস নিব, আবার 8 ঘন্টা ব্যাপী হায়ারম্যাথের ক্লাস নিব। তো এই কারণে এই গণিতে 2 দিন লাগছে, 16 ঘন্টা, যেখানে নেওয়ার কথা ছিল আমার 8 ঘন্টা, সেখানে 16 ঘন্টা প্রায় লাগতেছে। এই কারণে আজকে আমি বাধ্য হয়ে আমি রাতের বেলা ক্লাস নিচ্ছি। অনেকে বলবো ভাইয়া আপনি নামাজ পড়তে যাবেন না, তো নামাজ আজকে যেভাবে হোক আজকে পড়বো, মানে হচ্ছে বাসাতে পড়বো, এটা নিয়ত করেছে, তো কিছুই করার নেই, আজকে বাধ্য হয়ে আমি এই ক্লাসটা নিচ্ছি। আবার তোমরা মনে করো না যে ভাই আমার নামাজ পড়ে না, একটা করে না, ওটা করে না, এটা আবার তোমরা আবার মনে করো না। বললাম তো বিষয়টা বুঝছো, কারণ সামনে আগামীকালকে পদার্থ বিজ্ঞানে আমার 8 ঘন্টা ক্লাস না লাগবে, পরের দিন হচ্ছে কিন্তু রসায়নে নিতে হবে, পরে আবার উচ্চতর গণিত, আবার বায়োলজি আছে, জীববিজ্ঞানের ক্লাস নিতে হবে, এভাবে লম্বা ক্লাস তো নিব প্রত্যেকটা ব্যাচই। আমি কিন্তু এভাবে লাস্টের দিকে ফিনিশিংয়ে কিন্তু লম্বা ক্লাস নিই, ঠিক আছে? এটা আমার ধর্ম, এবং এটা আমি নিব, এটা আমি বলছি আমি নিব, ঠিক আছে? এই কারণে রমজান যেহেতু পড়ে গেছে, একটা দিন শুধু আজকে হয়তোবা নামাজটা হয়তোবা মিস হইতে পারে, বাট আমি এটা পড়ে নিব। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, বুঝছো?
কেউ আবার ট্রোল করো না আমাকে নিয়ে। তাহলে দেখো -√2 এটার পাওয়ার হবে n-1 ইজ ইকুয়াল টু এই যে 4√2 4√2 আমরা জানি ভাগ থাকলে গুণ হয়ে উল্টা যায়, তাহলে এই রুট গুণ হয়ে √2 যাবে উপরে, নিচে আসবে 1। তাহলে দেখো বা -√2, একটু খেয়াল করো এই ক্যালকুলেশনটা তোমার কিন্তু ভাইয়া বুঝতে হবে। তুমি কিন্তু তাহলে সবগুলাই ক্যালকুলেশনে কিন্তু করতে পারবা, সব কিছু করতে পারবা। n-1 দেখো ভাইয়া শোনো, √2 গুণ করলে জানি কত হয় বলো? √2 গুণ করলে রুটের মাথায় স্কয়ার, রুটের পরে কাটাকাটি 2 হয়। তাহলে সহজ কথা, এই √2 গুণ করলে 2 পাবা। তাহলে আর এখানে সাইডের লাগে, ওরা প্রত্যেকটার সাথে গুণ অবস্থা আছে, সাইডের লাগে 2 গুণ করলে কত হয়? 4 দ্বিগুণে 8। ডান। আচ্ছা এতটুকু বলছো, আমি একটু বুঝাই, কারণ এই গুণোত্তর দ্বারা তোমার ক্যালকুলেশনে অনেকই কাঁচা। আমি জানি এই ক্যালকুলেশনে অনেকই কাঁচা, এই ক্যালকুলেশনের জন্য কাঁচাটাকে পাকা করতে পারো, আমি সেই ব্যবস্থা করতেছি। তাহলে বা -√2 এটার পাওয়ারে আছে n-1। ভাইয়া সহজ হিসাব, তোমার টার্গেট হয়েছে n এর মান বের করা, তুমি কি -√2 রাখতে পারবা? এই বলো পারবা? কোশ্চেন আনসার দাও, পারবা? পারবে না। তাহলে -√2 কে বাদ দেওয়ার জন্য এই পাশে -√2 আনা লাগবে। কেমনে আনো, কিভাবে আনো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন তুমি কি করবা? তুমি বলো ভাই এখন তাহলে কি করতে পারি, এখানে তো 8 আছে, আমি তো 8 এর বদলে আপনি -√2 বসাইলেন, কাহিনী কি? তোমরা নিচে লেখো। তাহলে আমরা এখন একটা কাজ করবো, সবার হাতে কিন্তু ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে কিন্তু ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়া -√2 দাও, এবার আবার ব্র্যাকেট দাও। এখন -√2 কতবার গুণ করলে 8 হয়? তুমি জানো 2 এর 3 বার গুণ করলে 8 হয়। তাহলে এখানে আমি 6 বার করবো, দেখি 6 বার। ইয়েস, 6 বার যদি তুমি করো, তুমি -√2 একবার তুমি 2 দিয়ে করবা, একবার পাওয়ারে 3 দিয়ে করবা, হ্যাঁ একবার 4 দিয়ে করবা। এই যে দেখো তোমাদের ক্যালকুলেটরে এভাবে একটা অপশন আছে না, এটা হচ্ছে কিন্তু পাওয়ারের অপশন। ধরো 2 এর পাওয়ার 4, এই 2 দিয়ে সাব দিয়ে এটা দিয়ে এটা, তাহলে কিন্তু হবে। তাহলে তুমি দেখো -√2 মাথায় আমি যদি 6 বসাই তাহলে কিন্তু 8 আসে। তুমি বলো ভাই এটা কি মুখস্থ করলেন? না, মুখস্থ কেন? তুমি -√2 মাথায় একবার 3 দিবা, একবার 4 দিয়ে চেক করবা, একবার 5 দিয়ে চেক করবা, একটা পর্যায়ে এমনি মিলে যাবে। দেখো এই -√2 কাটাকাটি, তাহলে বা এই পাওয়ারে থাকতেছে n-1 নাইমে গেল, ইজ ইকুয়াল টু 6 এই 6, তাহলে বা n-1 ওই পাশে গেলে +1, তাহলে -1 ওই পাশে গেলে +1, তাহলে অতএব n ইজ ইকুয়াল টু 6 আর 1 কত? 7। তো আমাদের বলছে কোন পদ? এই 7তম পদ, এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। সিলেট বোর্ডে আসছে। পানি ডান ভাইয়া, ক্যালকুলেশনটা বুঝছো? এখন অনেকে বলো ভাইয়া এই আমি 4√2 সাথে ডাইরেক্ট √2 গুণ করব। তুমি দেখবা এই রুটের ম্যাথগুলোর ক্ষেত্রে যখন তুমি ক্যালকুলেট করবা, গুণ করবা, তোমার কিন্তু দশমিকে আসার সম্ভাবনা আছে। তো দশমিকে রেজাল্ট বের করা যাবে না, এগুলোর ক্যালকুলেশন এইভাবে করতে হবে। ভাইয়া দেখো এটা সেম ভাবে ফরজ কাজটা করে ফেলো। মনে করি কি করো? ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ। তাহলে প্রথম পদকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করে, a ইজ ইকুয়াল টু কত? 1। আচ্ছা এরপর এটা তুমি দেখিয়ে বুঝতে পারতেছো যে রুট মুট আছে, রুট থাকলে ওরা গুণোত্তর দ্বারা এমনিতেই বোঝা যায়। তাহলে সাধারণ অনুপাত, আমরা জানি যে অনুপাতকে কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? r দ্বারা। তাহলে পরের পদ ভাগ হয়েছে আগের পদ, যে 1/√5 এটাকে ভাগ দিব আমি 1 দ্বারা। ওকে, তাহলে এই 1/√5 এই 1/√5 রইল, এই একের নিচে মনে মনে এক চিন্তা করো, ভাগ থাকলে আমরা জানি গুণ হয়ে উল্টে যায়, তাহলে এক যাইবে কোথায়? উপরে, একের তো কোনো ভ্যালু নাই। তাহলে 1/√5 এর সাথে 1 গুণ করলে 1/√5 থাকে। ডান। এখন আমাদের বলছে কোন পদ, তাহলে অতএব লেখো যে n-তম পদ, মনে করি যে n-তম পদ সমান বলছে কত? 1/625√5। আচ্ছা তাহলে বা এই n-তম পদের সূত্র কি হবে? যেহেতু এটা গুণোত্তর দ্বারা, ar পাওয়ার n-1 মনে পড়ে, ar পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 1/625√5। আচ্ছা দেখো তাহলে বা এই যে দেখো এর মান কত পাইছো এখানে? 1, তাহলে 1 দাও, পাশাপাশি আছে ওরা, গুণ অবস্থা আছে। আর এর মানটা ভাইয়া কত? দেখো 1/√5, তাহলে 1/√5 ওর মাথায় কত আছে? n-1, তাহলে n-1 দাও, ইজ ইকুয়াল টু কত আছে? 1/625 এটা আছে না? এই জিনিসটা আছে। আচ্ছা তাহলে বা তুমি চিন্তা করো এই 1/√5 এর সাথে 1 গুণ করলে এটাই থাকে, আর উপরে কিন্তু 1, এই 1 এর কোনো ভ্যালু নেই, আমি এটা রিমুভ করে দিলাম। 1/625√5। তুমি নর্মালি গেস করো তোমার টার্গেট হচ্ছে n এর মান বের করা, তাহলে 1/√5 কি তুমি রাখতে পারবা? সহজ হিসাব, তুমি কি রাখতে পারবা? পারবা না। তাহলে এটাকে যদি তুমি বাদ দিতে চাও, তাহলে এই সাইডেও তো তোমার কি করতে হবে? 1/√5 কিন্তু আনতে হবে, এই সাইডেও তো তোমার 1/√5 আনতে হবে। এখন এইটা কোন বোর্ডে আসছে দেখি তো, দাঁড়াও, এটা সিলেট বোর্ড 20 আসছে, সিলেট বোর্ড 20 এসেছে। ওয়েট ভাইয়া, ওয়েট, হ্যাঁ ঠিক আছে,
এখন তাহলে এখন 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 শোনো এখন শোনো এখন এইখানে একটা চালাকি করতে হবে। শোনো, এই জায়গাতে একটা চালাকির খেলা আছে। এই চালাকিটা ভাইয়া তোমার একটু বুঝতে হবে, নাহলে তো চলবে না। এখন দেখো তাহলে, যেহেতু আমি বলছিলাম যে যদি তুমি করতে চাও, এই পাশে 1/√5 আছে, তাহলে ওই সাইডে তোমার 1/√5 আনা লাগবে। কেমনি আনো, কিভাবে আনো তুমি জানো। এখন 1/√5 এর মাথায় কত দিলে 625√5 হবে বলতে পারো? আমি যদি ক্যালকুলেটর দিয়ে করি, যে ধরো সাপোজ √5 এর মাথায় আমি যদি সাপোজ আমি 6 বসাইছিলাম একবার, আমি যদি 10 বসাই 3125 আসে। হ্যাঁ, তাহলে তুমি 3125, আচ্ছা তাহলে তুমি 625-এর সাথে 5 গুণ করে দেখো তো, 625-এর সাথে 5 গুণ করো 3125। ইয়েস, তাহলে আমি যদি, তুমি বিষয়টা বোঝো, তুমি যদি 1/√5 এর মাথায় পাওয়ারে 10 দাও না, তাহলে কিন্তু তোমার এই 1 এর মাথায় 10 দাও মানে এই একই। আর √5 এর মাথায় যদি তুমি 10 দাও না, √5 এর মাথায় 10, তাহলে 625√5 আসে। বিশ্বাস হয় আমার কথা? বিশ্বাস হয় আমার কথা? দেখো রেজাল্ট নামছে 3125। তুমি এইটার দিকে তাকাও, এখানে আছে 625, বুঝছো? এই 625-এর সাথে তুমি √5টা গুণ করে দাও, 625-এর সাথে দাও, তুমি √5টা গুণ করে দাও, কত আসে? 625-এর সাথে তুমি √5টা গুণ করে দাও। আচ্ছা 3125 শিওর? আমি তো একটু এর ভিতরে আছে। আচ্ছা দেখি তো, দাঁড়াও এটা হয়েছে কিনা। 625-এর সাথে তুমি 5 গুণ করলে 3125। আচ্ছা, আর যদি √5 এর মাথায় আমি যদি 9 দিই, 9 বসাইলে হবে না, √5 এর মাথায় আমি যদি 10 দিই, তাহলে 3125 আসে, 3125 আসে। আচ্ছা একটু 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 মানে ইসের ভিতরে আছি। আচ্ছা যাই হোক, তাহলে এটা আমরা এভাবে করবো না, এভাবে করলে আমরা একটা ঝামেলার ভিতরে পড়বো। দেখো এই ম্যাথটা নিয়ে কিন্তু একটা ঝামেলায় পড়লাম না। এখন তাহলে উপায় কি? এখন অন্য সিস্টেমে, অন্য ওয়েতে কিন্তু আমাদের করতে হবে। দেখি আসলে কোন ওয়েতে আমরা করতে পারি। আচ্ছা দেখা যাক তাহলে ভাইয়া, রেডি? তাহলে দেখা যাক, তাহলে বাদাও, এখন এটা বাদাও। এখন এই 1-এর মাথায় যদি 1-এর পাওয়ারে, ও 1-এর পাওয়ারে যদি 10 থাকুক, 20 থাকুক, আবার n-1 থাকুক, রেজাল্ট কিন্তু একই আসে, জানো? এখানে 1-এর পাওয়ারে যদি কোনো কিছু থাকে, এটা রেজাল্ট কিন্তু একই আসে, বুঝছো? রেজাল্ট কি আসে? একই আসে। তাহলে 1-এর পাওয়ারে n-1 আছে, তাহলে একই। এই √5 এর মাথায় আর √5 এর পাওয়ারে কি আছে? n-1। এটা আমি আলাদা আলাদাভাবে দিলাম। এই সাইডে 1/625√5। এখন তুমি আর গুণ করো, দেখি কি হয়। যে √5 এর পাওয়ারে n-1 ইজ ইকুয়াল টু 625√5। আচ্ছা তুমি একটা কাজ করো ভাইয়া, কাজটা করবো কি জানো? এই √5 যেহেতু এই পাশেও আছে, ওই পাশেও আছে, তুমি মনে মনে চিন্তা করো, ধরে নাও যে √5টাকে তোমার বাদ দিতে হবে। এটা ধরে নিতে হবে যে তোমার একটা অঙ্ক আসছে অনেক কঠিন, এখন এই কঠিনটাকে সহজ বানাচ্ছি। দেখো তাহলে √5 যেটা, এটার পাওয়ারে n-1 আছে, এটাকে তুমি √5 দ্বারা ভাগ দিবা, মানে উভয় পক্ষে তুমি কি করবে ভাইয়া? √5 দ্বারা তুমি ভাগ দিবা। তাহলে এটা কাটাকাটি গেছে, √5 গেছে এক পাশ দিয়া কিন্তু √5টা গেছে। তাহলে যদি এক পাশ দিয়া √5 যায় ভাইয়া, তাহলে একটু আমরা খেয়াল করি, তাহলে বা দাও, বা উপরে একটা √5, নিচে একটা √5, দুইটা √5 থেকে একটা √5 নাও। ওকে, এবার ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়। এখানে পাওয়ারে আছে কত? n-1 বিয়োগ, এখানে পাওয়ারে কিছু নাই, মানে কি আছে? 1 আছে একটা, বিয়োগ এই 1। ওকে, আচ্ছা আমি কি আবার ভুল করলাম নাকি? আমি চিন্তা করতেছি, আবার কি এখানে মিস্টেক হয়েছে? বলো তো ভাইয়া। √5 এর মাথায় মূলত সম্ভবত n হবে, √5 এর মাথায় কিন্তু তোমার n হবে। আচ্ছা আমি যদি এইভাবে ক্যালকুলেট করি, তাতেও আমি দেখতে পাচ্ছি √5, এরপর দেখো 625 থাকতেছে। তো 625 যদি তোমার এখানে থাকে, তাহলে √5 এর মাথায় কত দিলে 625 হয় দেখো তো? √5 এর মাথায় আমি যদি 8 দিই, 625, ইয়েস মিলবে, ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে ভাগ থাকলে পাওয়ারে আমি বিয়োগ দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু এই পাশে থাকতেছে 625। খেয়াল করো আমি যেভাবে করাই, দেখো তাহলে √5 এর পাওয়ারে n-1 মিলে কিন্তু -2, এটা সবাই জানো। এই পাশে √5 আছে, এই পাশে √5 আনা লাগবে। কেমনে আনো তুমি জানো? √5 এর মাথায় কত বসাইলে 625 হয়? তুমি যদি 8 বসাও তাহলে 625 হয়, হয়েছে? এই √5 কাটাকাটি, তাহলে বা n-2 ইজ ইকুয়াল টু 8, তাহলে বা n, এই যে দেখো -2 ওই পাশে গেলে +2, অতএব n ইজ ইকুয়াল টু 8 আর 2 কত ভাইয়া? 10। এই আনসার, শেষ। উরে কি অঙ্ক দেখো, তুমি ম্যাথটা তুমি দেখো, মানে আমাদের ঝামেলাটা লাগছে এখান থেকে, ঝামেলাটা শুরু হয়েছে যে আসলে মিলবে কি না।
বিষয়টা বুঝছো? ডান ডান। কত আসবে? 10 আসবে, 10 আসবে ভাইয়া, রেজাল্ট 10 আসবে ভাইয়া, 10 10 10। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডান ভাইয়া। পানি 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 ভাইয়া। অনেকে বলে ভাইয়া পানি পানি ডাইলেক্টটা মারেন না কেন? মারা হয় না আসলে। এবার দেখো 13 নাম্বারটা দেখো, এটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছে ভাইয়া। 125, তারপর শুধু 25, তারপর 5, এটা গুণত্ব দ্বারা। এবার কোন পদ মনে করি দ্বারাটির এনতম পদ সমান, এটা পারবা, এটা রিল্যাক্সে পারবা, এটা কিন্তু গুণত্ব দ্বারা, বাট তুমি এটা এমনিতেই করতে পারবা ভাইয়া, এটা এমনি করতে পারবা, পারবা না করানো লাগবে। কুমিল্লা বোর্ড 19 আসছে। আচ্ছা দেখো তাহলে মনে করি আমরা গুণত্ব দ্বারা কিছু সলভ করি, তাহলে আমাদের আরো অভিজ্ঞতা বাড়বে। মনে করি ধারাটির প্রথম পদকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করে 125। তাহলে দেখো সাধারণ অন্তরকে আমরা জানি ভাইয়া ডি দ্বারা প্রকাশ করে। পরের পদ ভাগ হয়েছে আগের পদ, তাহলে 25 কে ভাগ দিবা 125 দ্বারা। 25 কে 125 দ্বারা ভাগ করলে কত আসে? এই 125 ভাগ দাও 25, কত আসে? 5 না? এই 5 উপরে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে উপরে 1 নিচে 5, 1/5। ওকে, কোন পদ? অতএব লেখো এনতম পদ। আচ্ছা দেখো এই 1125 এটা ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি, দাঁড়াও। 1125 ঠিক আছে কিনা? 1125 না, এটা হয়তো বা 1125, এটা ভুল হয়েছে, এটা 1/125 হবে ভাইয়া, 1/125 হবে, 1/125। তাহলে এনতম পদ হয়েছে 1/125। দাঁড়াটির কোন পদ বের করতে বলছে? 1/125 দিচ্ছি আমি, তাহলে বা দাও। এনতম পদের সূত্র কি? a r পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 1/125। তোমরা ভাইয়া নিচে নিচে লেখো। গুণোত্তর ধারা অঙ্কগুলোর ভিতরে ভেজাল আছে, এই ভেজালটা একটু কাটায় নাও, এখনই কাটায় নাও, এখনই উপযুক্ত সময়। তাহলে এর মান কত? 125 দাও, 125 ইন্টু আর এর মান কত? সাধারণ অন্তর কেন? সাধারণ এটা কি অনুপাত হইবে না? এটা সাধারণ ভাইয়া অনুপাত হবে, মিস্টেক হয়েছে, দাঁড়াও। সাধারণ অনুপাত যেটাকে আর দ্বারা প্রকাশ করে। পরের পদ ভাগ হয়েছে আগের পদ। তাহলে আর এর মান কত পাইছো এখানে? 1/5। তাহলে আমি এখানে আর এর জায়গায় লিখবো 1/5, এটার মাথায় হবে n-1 ইজ ইকুয়াল টু তোমার হবে 1/125। তাহলে বা চিন্তা করো 1/5 এর মাথায় আছে n-1, এই যে 125 ও কিন্তু গুণ অবস্থা আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো উপরে আছে 1, এই নিচে তো 125 আসি, আবার এই 125টা কিন্তু ভাগ হয়ে নিচে চলে যাবে অটোমেটিকলি। এই নিয়মটা জানো সবাই? এই নিয়মটা জানো? আমি আশা করি এটা সবাই জানো যে ভাইয়া এটা গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, কিন্তু এই সাইডেও যদি ভাগ থাকে তাহলে এই এটা যদি আমি ওই পাশে নিই ওটাও নিচে কিন্তু ভাগ আকারে চলে আসবে। তাহলে 1/5 এটা পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 1/125 গুণ 125 দাও, 125 গুণ 125। তাহলে এখানে 15,000 কত আসতেছে দেখো, 15,625। আচ্ছা ভাইয়া তুমি কিছুই জানো না, তুমি একটা জিনিস জানো, ভাইয়া একটা জিনিস বলছে আমার টার্গেট n এর মান বের করা, আমি 1/5 রাখতে পারবো না? ওরে লাথি দিয়ে বার করতে হবে, ওরে লাথি দিয়ে 1/5 এর বার করতে হলে ওই পাশে 1/5 আনতে হবে। তাহলে দেখো 1/5 এটার পাওয়ার আছে n-1 ডিভাইডেড বাই 1/5। এখন তুমি চিন্তা করো এই 5 এর মাথায় কত বসাইলে 15,625 আসবে? ক্যালকুলেটর আছে না? এই ক্যালকুলেটর আছে না? হিসাব করো 5 এর মাথায় কত বসাইলে? আমি যদি 5 এর মাথায় 5 6 দিয়ে দেখি, 6 দিলে হয়, 6 দিলে 15,625 মিলে। দেখো তুমি যদি এটা 1/5 এর মাথায় 6 দাও 15,625, এই 1 এর 6 বার গুণ করলে একই হয়, 5 এর 6 বার গুণ করলে 15,625। এটা এখন কাটাকাটি, তাহলে বা n-1 ইজ ইকুয়াল টু 6, অতএব n-1 ভাইয়া ওই পাশে গেলে +1, 6 এর 1 কত? 7, আমাদের আনসার হচ্ছে 7। আমি এই ম্যাথগুলো করাচ্ছি এখন কেন জানো? তোমাদের আসলে এই যে কি বলে ক্যালকুলেশনটাকে চাঙ্গা করার জন্য, কারণ এই সব ক্যালকুলেশনের কিন্তু তোমাদের ঝামেলা, গুণোত্তর দ্বারা ক্যালকুলেশনই ঝামেলা। 14 নাম্বারটা দেখো, ওয়াও, এটাকে কি করতে পারবা? হাত তুলো, চট্টগ্রাম বোর্ডে আসছে। এটাকে কি করতে পারবা? ভাইয়া হাত তুলো। কে করতে পারবা? হাত তোলো ভাইয়া, 6 দিলে হয়। গুড, থ্যাংক ইউ। আচ্ছা এটার আনসার দাও, এটাকে কি করতে পারবা ভাইয়া? চট্টগ্রাম বোর্ড সম্ভবত 23-এ আসছে এটা। তো 1 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার আবার 3 এর উপর স্কয়ার, ভাইয়া বলো এটা কি? এই যে মাথায় যে স্কয়ার এটা কি বলা হয়? বর্গ। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র কি? n × n+1/2 নাকি? n × n+1/2 হোল স্কয়ার, n × n+1/2 হোল স্কয়ার। তুমি লিখবা এরকম ম্যাথ যদি পাও, এটা ধারা না, তাহলে লিখবা প্রদত্ত ধারাটি। তাহলে প্রদত্ত ধারাটি কি? এটা লেখো 1 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার প্লাস ডট প্লাস 10 এর উপর বাই স্কয়ার। ওকে, এখন দেখো তাহলে এই ধারাটি আমরা জানি, এবার লিখবা আমরা জানি, এটা লিখতে হবে। তোমাদের আমি 3টা সূত্র টানা মুখস্থ রাখতে বলছি। একটা হইছে স্বাভাবিক সংখ্যার
স্বাভাবিক সংখ্যার সমষ্টি, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। মনে পড়ে? তাহলে এটা এটা কোনটার ভিতরে পড়ছে? এটা পড়ছে অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে কি যোগ না, আবার ওদের মাথায় বর্গ মানে স্কয়ার আছে, তাহলে বর্গের সমষ্টি। আমরা জানি এই সূত্রটা কিন্তু আমরা জানি, তাই না? n ইন্টু n প্লাস 1/2, এই যে সূত্রটা লিখলাম n ইন্টু n প্লাস 1/2, এটা শুধু স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র। আর যদি বর্গ লাগায় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়া দুই পাশে একটা স্কয়ার দিতে হবে। এই যে নিয়ম, এই খেলা, আর কিছু না, আর কিছুই না ভাইয়া। ওকে, তাহলে তুমি নর্মালি গেস করো ভাইয়া, একটা জিনিস তুমি চিন্তা করবা, এইখানে খেয়াল করবা যে ভাইয়া এটা হয়তো বা এটা এখানে ভাইয়া 15 হবে, সরি ভাই এখানে 15 হবে, 15। তাহলে মনে রাখবা লাস্টে যে থাকবে এটাই হচ্ছে কিন্তু n এর মান। তাহলে লিখবা অতএব 15 সংখ্যক, এখানে বলছে না n সংখ্যক, তাহলে এখানে হবে তোমার 15 সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে কি হবে দেখো, 15 ইন্টু 15 প্লাস 1 তারপর হচ্ছে ডিভাইডেড বাই 2, এটার মাথা হলো স্কয়ার। এই খেলা শেষ, এই খেলা শেষ। কারণ n এর মানটা তোমার এখন কি আসতেছে, n এর মানটা এখন আসবে 15। হিসাব করতে পারবা না? অবশ্যই পারবা। 15, এই যে 15 পাশাপাশি আছে গুণ অবস্থায়, 15 এক কত 16, ডিভাইড বাই 2, 2 দ্বারা 16 ভাগ করলে 8, এটা মাথায় কিন্তু হোল স্কয়ার। এখন 8 দ্বারা 15 গুণ করো, 8 গুণ 15 নামতেছে কত 120, এই 120 এর তুমি স্কয়ার করবা, তাহলে এটা তুমি যদি স্কয়ার করো তাহলে 14400 আসতেছে, 14400 আসতেছে। এটাই হচ্ছে আমাদের आंसर। ডান, ডান ভাইয়া, ডান ভাইয়া। পানি পানি ভাইয়া, পানি পানি, এই পানি পানি কিনা জাস্ট কমেন্ট করবা যে ভাইয়া পানি পানি। বাট দেখো এই যে দেখো ঘন, সেম ভাবে ওই আগেরটার মতো তুমি করবা, সেম আগেরটার মতো করবা। বিষয়টা বুঝতে পারছি আমি? আচ্ছা, এখন এখন আমাকে একটু একটা কোশ্চেনের অ্যান্সার দাও ভাইয়া, আমার কি এই সূত্র লেখাটা ঠিক আছে? তোমরা তো বললা যে ভাইয়া পানি পানি রসমালাই যা আছে, দেখি আমার কি এই অ্যান্সারটা কি ঠিক আছে? আমি যে এই সূত্রটা বসাইছি এই সূত্রটা কি আমার ঠিক আছে? অ্যান্সার দিও, অ্যান্সার দিও। যদি অ্যান্সার না দেয় তাহলে কিন্তু মাইট দিব। বলো অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দিতে হবে, অ্যান্সার দাও। আমার কি এই সূত্রটা বসানো ঠিক আছে? হ্যাঁ বলো বলো। সবাই তো বলছো পানি পানি রসমালাই। এখন দেবো মায়ের, এখন দেবো মায়ের। তোমাদের আমি শিখেছি না এই 3টা সূত্র মুখস্থ করতে বলছি না, একটা সূত্র মুখস্থ করছো? একটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, একটা বর্গের সমষ্টি, একটা ঘনের সমষ্টি। মুখস্থ করছো? মুখস্থ করো না। এই যে সূত্রটা, এটা কি বর্গের সমষ্টি না ঘনের সমষ্টি সূত্র? বলো। এটা তো ঘনর সমষ্টি সূত্র। অর্থাৎ যদি মাথায় কিউব থাকতো, মাথায় যদি কিউব থাকতো, কিউব যদি মাথায় কিউব থাকতো তাহলে সেই ক্ষেত্রে এইটা হইতো কি, তাহলে সেই ক্ষেত্রে এই সূত্র ঠিক আছে যদি মাথায় কিউব থাকতো। ঘনের সমষ্টি সূত্র হয়েছে কিন্তু এইটা। ওকে, আমি এখন একটু লেখা দিই, দাঁড়াও আমি একটু লেখা দিই, এটা একটু মাথায় রাখবা যে বুঝছি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ওকে, সূত্র কি হবে? n ইন্টু n প্লাস 1/2। স্বাভাবিক সংখ্যা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যেটা থাকবে তোমার বর্গের সমষ্টি, একটা হচ্ছে বর্গের সমষ্টি। আচ্ছা, আবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি। এই ঘনের সমষ্টিটা হবে n ইন্টু n প্লাস 1/2, এটার মাথায় হোল স্কয়ার। যদি ঘন থাকে, ঘন মানে কি মাথায় কিউব, ঘন মানে কি ভাইয়া মাথায় কিউব। আর যদি বলো যে ভাইয়া তাহলে বর্গ কি হবে, কেন বর্গ তো সেম n ইন্টু n প্লাস 1, সেম n ইন্টু n প্লাস 1, কিন্তু এই জায়গাতে কিন্তু টুয়াইজ n আসবে, টুয়াইজ n প্লাস 1/6। এই এসে কিন্তু খেলা টুয়াইজ n প্লাস 1/6, এই যে এখানে আসবে টুয়াইজ n প্লাস 1, নিচে 2 না আসবে 6 আসবে, এই এসে কিন্তু খেলা। ওকে, এইবার বুঝছো? এখন যারা পানি পানি বলছো রসমালাই বলছো, এখন তোমাদের ছোট ছোট করে মাইট দিতে হবে। মাইট দিলে তাহলে কিন্তু এই সূত্রগুলো মুখস্থ করবা না, তোমরা মুখস্থ করবা না। দেখো মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে যা বুঝাইছি তোমরা তালে তালে সেটাই বুঝলা, অনেকে তোমরা ধরতে পারছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই তো তোমাদের এই 3টা সূত্র, এখানে ভুলটা যে করছি, ভুল করারও কারণ আছে, কারণ এই 3টা সূত্র কেউ আসলে মাথায় ঢুকাইতে চায়
না, বাট তুমি দেখবা এই তিনটা সূত্রের ভিতর থেকে এমসিকিউ থাকবে, এমসিকিউ আসবে, আবার এটার ভিতর থেকে তোমার সৃজনশীল আসতে পারে। এই কারণে এখন মনে থাকবে তাহলে মানে স্বাভাবিক সংখ্যা সমষ্টি n × n+1/2, আবার n ইন্টু বর্গ যেটা n × n+1 টুয়াইস n+1 ডিভাইডেড বাই 6, আর n × n+1/2 এটা আমাদের হোল স্কয়ার, পুরোটার উপর হোল স্কয়ার, এটা হচ্ছে তোমার ঘনের সমষ্টি। ডান। আচ্ছা, এই যে দেখো ঘন আছে, তাহলে ঘনেও এর মান সূত্র অনুসারে সাহায্যে নির্ণয় করো। সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড 23 আসছে, তো আমরা জানি যদি ঘন থাকে n × n+1/2, তাহলে এটা মাথায় হোল স্কয়ার। তাহলে বলতে পারো ভাইয়া n এর মানটা কি হবে, লাস্টে যে থাকবে, লাস্টে আছে 10, তাহলে 10 × 10 + 1/2 এটা মাথায় হোল স্কয়ার। ডান, শেষ, শর্টকাট। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ভাইয়া, তো ঘন যদি লাগায়, ঘন যদি বলে, তাহলে কি জানি আমরা n × n+1/2, এটা মাথা হয়েছে কিন্তু হোল স্কয়ার। এখন n এর মান কত আসবে ভাইয়া, 20 বলছে, তাহলে 20 × 20 + 1/2 এটা মাথা হোল স্কয়ার। ডান, শেষ, শর্টকাট, 2 লাইনে শেষ। ম্যাথ পরে দেখো, এটা কিন্তু বর্গ সমষ্টি বলছে, তাহলে এটা সূত্রটা কি আসবে, n × n+1 × টুয়াইস n+1 ডিভাইডেড বাই হচ্ছে কিন্তু 6, n এর মান কি বসবে, লাস্টে যে থাকবে 11, তাহলে 11 × 11+1 এটা হবে, তারপর 2 × 11 + 1/6 এটা, তারপর 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, শুধু স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলছে, তাহলে সূত্র হবে n × n+1/2। ডান, শেষ, খেলা শেষ। n এর মান হবে কিন্তু 20। ডান, ওকে ওকে, এটা আমাদের ডান। এই ক্যামেরা কি লাভ দিচ্ছে, কাবাকাবি করতেছে ভাইয়া? আচ্ছা, পরে দেখো, এই যে এত ধারাটির প্রথম এত সংখ্যক, ও আমরা টাইপ 2 তে চলে আসছি ভাইয়া। আমরা টাইপ 1 আমাদের এখানে শেষ, প্রায় 20টার মতো ম্যাথ আমরা করলাম টাইপ 1-এ, 20টার মতো ম্যাথ করছি। এই 20টা কিন্তু সৃজনশীলের ভাইয়া তোমাদের কিন্তু ক নাম্বারে আসবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে। আমার স্টুডেন্টরা কই, আমার স্টুডেন্টরা কই? গণিত ব্যাচের প্রায় 3300 স্টুডেন্ট আমার ব্যাচে আছো, কই আমার স্টুডেন্টরা, তোরা কোথায়? রিপ্লাই দাও। আচ্ছা, টাইপ 1 আমাদের তাহলে ডান। টাইপ 2 তে আসি ভাইয়া, টাইপ 2 এর খেলা। টাইপ 2 এর খেলা এখন তো আমি আশা করি তোমরা সবাই পারবা, সকল বোর্ডে আসছে আমাদের। এখন আমরা টাইপ 2টা করবো। এই যে টাইপ 2 এর খেলা, রেডি? টাইপ 2 টা কি? টাইপ 2 হচ্ছে কিন্তু সমান্তর দ্বারার n এর মান নির্ণয়, পারবা না? n এর মান নির্ণয়। আচ্ছা, আমরা করি, বরিশাল বোর্ড 23 আসছে, এটা দেখো, সমান্তর দ্বারা n এর মান নির্ণয়। আচ্ছা, 1 নাম্বার, তাহলে প্রথমে লাগবে কি, মনে করি, খেলা শুরু। মনে করি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদকে আমরা জানি a দ্বারা প্রকাশ করে, a = 3। এরপরে কি ভাইয়া, সাধারণ, যেহেতু সমান্তর দ্বারা তার মানে সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা জানি d দ্বারা প্রকাশ করে, পরের পদ বিয়োগ আগের পদ, তার মানে 6 - 3, বিয়োগ করলে 3 থাকে। এরপর প্রথম ড্যাশ সংখ্যক পদের সমষ্টি, এখানে প্রথম n সংখ্যক বলছে, তাহলে n এর মান চাইছে, তুমি লেখো অতএব n সংখ্যক পদের সমষ্টি, লেখো n সংখ্যক পদের সমষ্টি, তাহলে কত বলছে, 1533। তাহলে বা দাও, আমরা জানি এটা সমান্তর দ্বারা, সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি, n/2 × টুয়াইস a প্লাস n - 1 × g = 1533। ওকে, তাহলে বা এখন তোমার এখান থেকে টার্গেট রাখতে হবে, তোমার n এর মানটা কিন্তু তোমার মানে হচ্ছে বের করতে হবে। তাহলে পারবা না এটা, কে কে পারবা? তাহলে 2 টুয়াইস a, 2 × এর মান 3 প্লাস n - 1 এভাবেই থাকবে, d এর মান হচ্ছে কিন্তু 3 = 1533। তাহলে বা, তাহলে n/2 × 3 × 2 হয়েছে কিন্তু 6, তারপর দেখো প্লাস 3 এর লাগে 3 এর সাথে n গুণ, 3 এর সাথে 1 গুণ, তাহলে 3n - 3 = 3। তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা লাভ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে ধরবে, = 1533। ডান, এটা বুঝছো? দেখো তাহলে বা n/2 × 6 থেকে 3 গেলে থাকে হচ্ছে কিন্তু 3, প্লাস হচ্ছে কিন্তু 3n = 1533, রাইট? তাহলে বা 3 + 3n = 1533 ডিভাইডেড বাই, ও সরি 3 + 3n, এটা তো হবে না, দাঁড়াও ওয়েট। এখন তুমি কি করবা ভাইয়া বলো? এই যে উপরে যে জিনিসটা আছে, এটা কিন্তু সম্পূর্ণটা তোমার n এর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে, n এর সাথে, যে n এর সাথে কিন্তু তোমার এখন এটাও গুণ হবে, এটাও গুণ হবে। তাহলে তুমি ডাইরেক্ট করো 3n প্লাস এইখানে তোমার 3n গুণ করলে 3n², নিচে কিন্তু 2 থাকতেছে, = 1533। এখন তুমি আড়াআড়ি করো, তাহলে বা এটা নিচে মনে মনে এক চিন্তা করো, 3n প্লাস 3n এর উপর স্কয়ার = 1533 এর সাথে তুমি 2 গুণ করো, ডাইরেক্ট 1533 গুণ করবা 2, 3066 আসতেছে। তাহলে বা এখন 3n², ওরে তুমি আগে লেখো, কারণ তুমি চিন্তা করবা এ কে, এ হয়েছে কিন্তু ঘরের কর্তা, ঘরের ভিতরে যে সবচেয়ে বড়, তার পাওয়ার থাকে অন্য রকমের। এরপরে মেজোটাকে আনো, মেজোকে n² এর পর n আসবে, তাহলে 3n। এবার আসবে সংখ্যা, পুরুলি, একেবারে পুরুলি, সাউপনা, ও এই সংখ্যাটা হচ্ছে সাউপনা, ওরা এই পাশে আনলে প্লাস আছে, এই পাশে মাইনাস 3066 = 0।
এখন দেখো তো ভাইয়া প্রত্যেকটা 3 দ্বারা ভাগ যায় কিনা, 3 দ্বারা ভাগ করো, কমান না মানে ভাগ করা, জানো জানো সবাই। 3 3 কাটাকাটি, এখানে এন স্কয়ার থাকতেছে, 3 3 কাটাকাটি, এখানে এন থাকতেছে, মাইনাস 3 দ্বারা 3066 ভাগ করো, 3066 ভাগ হচ্ছে 3, যদি ভাগ যায় তাহলে ভাগ করবা, না গেলে তো কিছু করার নাই। 1022 ইজ ইকুয়াল টু 0। এই 3 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 3 যদি ওই পাশে নিয়ে 0 দ্বারা ভাগ করি তাহলে আমরা জানি 0 দ্বারা হাজার হাজার কোটি সংখ্যার ভাগ করলে 0 আসে। তাহলে এখানে থাকতেছে এন স্কয়ার প্লাস এন মাইনাস 1022 ইজ ইকুয়াল টু 0। এখন তোমার কাহিনী হয়েছে মিডল টার্মের খেলা। এই 1022 আছে, এটা কোন বোর্ডে আসছে? এটা বরিশাল বোর্ড 23-এ আসছে। দেখো এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? এটা তোমার বরিশাল বোর্ড 23-এ আসছে। তাহলে দেখো এটা তুমি কেমনে করবা? এখানে কত আসছে, কেমনে করবা এটা বলো 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 বলো। ভাইয়া আমি কি আবারও ভুল করলাম নাকি বলো তো? আমার মনে হয় আমি আবারও ভুল করছি। 1022 এরকম তো আসার কথা না। ও রে, আমি তো ভুল করছি ভাইয়া, ভুল হয়ে গেছে। এই টাইপটা যে ঢুকাইছে, এই টাইপটা ঢুকাইতে তো মিস্টেক হয়েছে। তুমি দেখো তো 3-এর পরে 6, 6-এর পর 12, এই 3-এর পরে 6, 6-এর পর 12, এটা কি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা বলো? এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা? আর যদি গুণোত্তর দ্বারা তাহলে ম্যাথ করছি দি সমান্তর দ্বারা, তো এখানে সমান্তর দ্বারা যদি লেখা, কাহিনী কি দেখছো? বলো তো এখন কেমনটা লাগে বলো, তুমি বলো। আমি এটা দেখি নাই যে এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা, যেহেতু উপরে লেখাই আছে সমান্তর দ্বারা, তো আমি এই সমান্তর দ্বারা এটা করে গেছি সিস্টেমে, কিন্তু এখন তো দেখতেছি এটা গুণোত্তর দ্বারা, তাহলে এটা উঠানো ভুল হয়েছে, মিস্টেক। কত বড় একটা অঙ্ক, তাই মেজাজটা খারাপ করতেছে। দূর দূর, দেখছো এই হয়েছে কিন্তু ফরজ কাজের ফল। এই ফরজ কাজ এজন্য করে নিবা, অঙ্ক পাওয়ার পরই তুমি তুমি সিদ্ধান্ত নিবা এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা, নাহলে এরকম ভাইয়ের মতো আইসা এভাবে হাত দিতে হবে মাথায়, বুঝছো? আচ্ছা তো যাই হোক, আচ্ছা এটাকে আমরা ছোট্ট করে একটু কাটা দিয়ে দাও, তো কিছু করার নেই। আচ্ছা আমরা এর প্রত্যেকটা চেক করব। 5-এর পরে 7, 7-এর পরে 9, 9, এইটা ঠিক আছে, এইটা ওই সিস্টেমে করবা। n সংখ্যক পদের সমষ্টি 165, সেম সিস্টেমে ভাইয়া তোমরা করবা, সেম ভাবে ভাইয়া এভাবে করবা। এভাবে করলে তোমার এইখানে কিন্তু মিডল টার্ম করা লাগতে পারে, এবং হ্যাঁ আচ্ছা এই জায়গাতে থাকার তো কথা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে পরেরটা দেখো, আমরা এটা একটু দেখি, এটা দেখি ভাইয়া। n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 165 হলে n এর মান নির্ণয় করো। সেম সিস্টেমে তোমরা করবা, চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে, পারবা, আমি আর করাবো না। তারপর দেখো একটা সমান্তর দ্বারা প্রথম পদ দেওয়া আছে, তারপর তুমি লিখো প্রথম পদ ইজ ইকুয়াল টু, সাধারণ অন্তর দেওয়া আছে ডি ইজ ইকুয়াল টু, n সংখ্যক পদের সমষ্টি সেম, তারপর তোমার কিন্তু লসাগুটা করতেই হবে মাস্ট, এটাও পারবা। পরেরটা দেখো এই জিনিসটা 2-এর পরে 7, 7-এর পর 12, 12-এর পরে 2-এর পরে 7, 7-এর পর 12, 12-এর পর 17, হ্যাঁ এটা সমান্তর দ্বারা। তাহলে সমান্তর দ্বারা প্রথম n সংখ্যক পদের যোগফল ওই একই জিনিস। এই যোগফলগুলা একটু তোমাদের প্র্যাকটিস মাস্ট করতে হবে, তোমরা কোথাও ঠেকবা না, তোমরা ঠেকবা হইছে ওই যে মিডল টার্মে যাইয়া। আমি আবারও বলতেছি, এই জন্য মিডল টার্মের উপর রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে একটা ক্লাস আছে, এই ক্লাসটা একটু দেখো কষ্ট কইরা, তাহলে তোমার মিডল টার্মের যত ঝামেলা আছে সব ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? তোমরা কোথাও ঠেকবা না, তোমরা এগুলো পারবা। যোগফল আর সমষ্টি তো একই কথা। আচ্ছা 4-এর পরে তোমার ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হয়েছে এত, ওই সেম আগের মতো, আগেরটার মতো ওই, এগুলো কিন্তু সব 1 7। 7-এর পরে 12, 12 এত পদের যোগফল আর সমষ্টি একই কথা। বরিশাল বোর্ড 22-এ আসছে, 20-এ আসছে, তো এগুলোই আসবে ইনশাল্লাহ, এগুলোই আসবে। এই যে দেখো এত 11-এর পর 9, 9-এর পরে 7, তাহলে 2 দিয়ে ব্যবধান, সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি, ভাইরে ভাই চট্টগ্রাম বোর্ডে আসছে। নিয়ম কিন্তু ওই একটাই, এই এক নিয়মে কিন্তু সবগুলো আসছে। ওকে পরেরটা দেখো 3-এর পরে 5, এটা ওই সেম নিয়মে, কি করাবো বলো, সবগুলো 1 সেমের। আচ্ছা এটাও এই এক নিয়মে, এটাও তোমরা ভাইয়া পারবা। অনেকগুলো তো, যেহেতু বইয়ে আমার বই থেকে উঠানো, এই জন্য এখানে অনেকগুলা। 11 পদের সমষ্টি আছে কিন্তু এত, n এর মান নির্ণয় করো। আচ্ছা এটা একটু আমরা করি, দেখো একটু আগে চেক করি। 7-এর মানে 4-এর পরে 7, 7-এর পর 10। আচ্ছা মনে করি, লেখবা, লেখো ধারাটির প্রথম পদ, আমি সংক্ষেপে লিখি 4, তারপর সাধারণ অন্তর, তাহলে ডি ইজ ইকুয়াল টু 7 - 4
পরের পদ বিয়োগ আগের পদ, তাহলে 5 6 7, তাহলে এখানে থাকতেছে 3। এখন দ্বিতীয় ধারাটির প্রথম তোমার হচ্ছে 11 পদের সমষ্টি 714। আচ্ছা আমি একটু চেক করে নিই, এটা সিলেট বোর্ড 19-এ আসছে, সিলেট বোর্ড 19-এ আসছে, দেখো ওয়েট, হ্যাঁ দ্বিতীয় ধারাটি, এই যে দ্বিতীয় ধারাটি বলবো কোথা থেকে আসলো, এটা সৃজনশীলে লেখা, ঠিক আছে। এখন দেখো 11 পদের সমষ্টি তুমি লিখবে, আমরা জানি যে n-তম পদের সমষ্টি মানে সমান্তর ধারার n-তম পদের সমষ্টির সূত্র কি, Sn = n/2 ইন্টু 2i প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা না? তাহলে তুমি দেখো এটা না লেখা তুমি দেখো, ওরা বলছে না মানে 11 পদের সমষ্টি হয়েছে এত, তাহলে তুমি একটা কাজ করো, আচ্ছা যাই তুমি সূত্র যখন লেখছো তখন সূত্রটা লিখে দাও, n/2 ইন্টু 2i প্লাস n মাইনাস 1 ইন্টু d লেখছো তুমি। আচ্ছা তাহলে বা দাও, বা এই যে দেখো বলছে কি 11 পদের সমষ্টি, তাহলে লেখো 11, এটা নিচে লিখবা 11তম পদের সমষ্টি, তাহলে 11তম পদের সমষ্টি হবে কি S11 হবে, n যেখানে যেখানে আছে ওইখানে 11 হবে, 11/2 হ্যাঁ ইন্টু 2i প্লাস 11 মাইনাস 1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট। তাহলে বা দাও, এই 11 পদের সমষ্টি দেওয়া আছে কত, 714, ওর জায়গায় আমি যদি এখন 714 লেখি অসুবিধা আছে, ইজিক্যাল টু আমি সূত্র লিখে দিলাম 11/2 ইন্টু 2i, এর মান কত ভাইয়া 4, তাহলে 2 ইন্টু 4 প্লাস 11 থেকে 1 যদি বিয়োগ করো 10 থাকে, 10 ইন্টু d এর মান কত 3, এই যে 3। এখন ফার্স্ট ব্র্যাকেট উইটা লাভ দিয়ে ওরে ধরবে, তখন সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, এটা কিন্তু ভাইয়া 3। আচ্ছা তাহলে বা 714 ইজিক্যাল টু, তাহলে দেখো 11/2, এইখানে খেয়াল করো 4 দুগুণে 8, 3 10 30, তাহলে বা তোমার এখানে কত আসলো, 11 পদের সমষ্টি বলছে 714 হলে এর মান নির্ণয় করো। ও 11 পদের সমষ্টি, তাহলে 11 পদের সমষ্টি হলে তাহলে এখানে তো তোমার এসএন ঠিক থাকবে, তাহলে 11তম পদের সমষ্টি না 11 পদের সমষ্টি কোনটা, কোশ্চেনটা কি ঘুরাইয়া দিছে এখানে, বলো কোশ্চেনটা কি এখানে ঘুরাইয়া দিছে ভাইয়া, ও রে এখানে তো 11 না, এখানে তো হবে n হবে, আমি এই জন্যই তো বলতেছি এখানে তো n হবে। আচ্ছা কাহিনী কি আজকে এত ভুল হয় কেন বুঝলাম না, কাহিনীটা কি, হ্যাঁ কাহিনীটা কি, এখানে n হবে সব জায়গায় n, তো এখানে n হবে, এখানেও n হবে, দেখছো মেজাজটা খারাপ করতেছে। তাহলে টয়েস, এটা আবার টাইপিং এ মিস্টেক করছে, কি একটা অবস্থা, হ্যাঁ না দাঁড়াও তোমাদের আসলে আজকে এই যে এখানে কি থাকতেছে, তাহলে n-1 ইন্টু d এর মানটা কি থাকতেছে, d এর মানটা থাকতেছে তোমার 3, তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দাও না, এরকম তো আমার ভুল হওয়ার কথা না, আজকে এরকম এত ভুল হয় কেন, টাইপিং মিস্টেকের জন্য, সবগুলোর ক্ষেত্রে এটা হয়েছে টাইপিং মিস্টেকের জন্য। আচ্ছা যাই হোক, তাহলে 714 ইজিক্যাল টু দেখো 11/2, 11 তো আবার আসছে না, এটা তো হচ্ছে n, তাহলে n/2, ওকে। তাহলে দেখো এখানে 4 দুগুণে কত 8 প্লাস, এবার এখানে থাকতেছে কি n-1 ইন্টু d এর মানটা কত, দেখো d এর মানটা থাকতেছে 3 থাকতেছে, তাই না? তাহলে এই যে 3 দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, ওকে। তাহলে বা 714 ইজিক্যাল টু n/2, এখন তুমি খেয়াল করো ভাইয়া 8 প্লাস 3 এর সাথে এটা গুণ, তাহলে 3n মাইনাস 3 একে 3, তাহলে বা 714 ইজিক্যাল টু n/2, 8 থেকে যদি তুমি 3 বিয়োগ করো কত আসে 5 প্লাস 3n দিছি আমি, এতটুকু বুঝছো না, অসুবিধা আছে? আই হোপ এতটুকু তোমাদের ক্লিয়ার। আচ্ছা টাইপিং মিস্টেকের জন্য ভাইয়া এরকম হচ্ছে, বুঝছো, নাহলে তো এরকম আসলে হওয়ার কথাই না। আচ্ছা দেখো এই 2 কিন্তু ওর সাথে গুণ হবে, তুমি যদি আর গুণ করো, আর এনটা কিন্তু ওর সাথে গুণ হবে, তাহলে আমরা পরে করি আর একটা লাইন করি, হ্যাঁ নিচে 2 থাকবে, এনের সাথে ও গুণ 5n প্লাস 3n গুণ করলে 3n², তো এখন তুমি আর গুণ করো, মনে মনে চিন্তা করো, তাহলে বা 5n প্লাস 3n², 714 সাথে তুমি 2 গুণ করো 714 সাথে 2 গুণ করলে কত 1428, তাহলে বা আগে পরিবারের ভিতরে যে বড় ওরে আমি আগে রাখবো 3n², 5n এর আগে কিছু না মানে প্লাস 5n, এটা আছে প্লাস, এই পাশে মাইনাস 1428 ইজিক্যাল টু 0, তাহলে বা
3 দ্বারা ভাগ করতে পারবা না। এখন তোমার এইটার মিডল টার্ম করতে হবে, বা আমরা যদি বলি মিডল টার্মের সিস্টেম কি, এন স্কয়ারে যদি সহগ থাকে তাহলে সহগের লাগে এইটা গুণ হবে, তাহলে 1428 লাগে গুণ হবে 3, মোটামুটি 4284 গুণ কইরা এইটা মিলাইতে হবে, যোগ বিয়োগ করে 5 মিলাইতে হবে। এখন তুমি বলো ভাইয়া কিভাবে করব? 4284 গুণ কইরা ওইটা মিলাইতে হবে, যোগ বিয়োগ করে 5 মিলাইতে হবে। তাহলে তুমি করা শুরু করো, তুমি বড় সংখ্যা নিয়ে করা শুরু করো। 25 লাগে 20 গুণ করো, 580 হইবে না। তাহলে 50 লাগে 45 গুণ করো, 2200 হয় না, হইবে না। তাহলে 100 লাগে 100 তো হইবে না, 100 দেখি আসলে কাছাকাছি যায় কিনা। 95 গুণ করবা, 9000 হয়ে যায়, তা তো বেশি হয়ে যায়। 80 লাগে তাহলে 75 গুণ করো, 6000, তাও বেশি হয়ে যায়। 75 লাগে গুণ দিবা 70, 5000। ওরে 60 লাগে গুণ দিবা 65, প্রায় গেলাম, প্রায় কাছাকাছি কিন্তু গেলাম। এভাবে কিন্তু তুমি যদি হিসাব করো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে তুমি চিন্তা করো 68, যেহেতু এখানে 60, তাহলে 68 সাথে গুণ দিবা, 5 কমায় গুণ দিবা, কারণ মানে 5 কমায় গুণ দিবা কারণ বিয়োগ করলে যেন 5 হয়, এই জন্য এই টেকনিকটা খাটাবা, বুঝছো? 68 থেকে 5 যদি ই করো তাহলে কত থাকে? তাহলে মোটামুটি মানে 63। 68 সাথে যদি, ইয়েস মিলে গেছে, 68 সাথে আমি 63 গুণ করছি, দেখো তাহলে কিন্তু আমার এই রেজাল্ট আসছে। আমি কিন্তু এটা দেখি নাই ভাইয়া, এটা তুমি করবা। এই যে এভাবে তুমি কিভাবে বের করবা, আস্তে আস্তে করতে 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 হয়ে যাবে। তোমাদেরকে আমি একটা কথা বলি, শোনো, তোমরা যেটা করবা এরকম ম্যাথগুলা সুন্দরভাবে, এই যে মিডল টার্মের অংশ, এগুলো তো তোমরা নিয়ম তো জানছোই, এই মিডল টার্মে যতগুলো আছে না এগুলো একটু বারবার করবা, তাহলে কিন্তু তোমাদের একটা অভিজ্ঞতা হবে, মানে একটা আইডিয়া হয়ে যাবে, বুঝছো আমার কথা? এখন তোমরা দেখো ভাইয়া, দেখো বা 3n² আর এখানে থাকতেছে -1428 = 0। এই যে দেখো ভাইয়া 5n, এই 5n এর জায়গায় আমি এখন কি লিখবো? 68টা n থেকে যদি তুমি 63টা n বিয়োগ করো তাহলে এখানে তুমি 5টা n পাচ্ছ, তাই না? তাহলে 68 বড় না 63 বড়? 68, তাহলে 68 ওর আগে কিছু না, মানে প্লাস আছে, তাহলে এখানেও প্লাস, তাহলে প্লাস 68n মাইনাস ভাইয়া 63n। তাহলে দেখো এখন জোড়ায় জোড়ায় কাজ করবা। তোমার এখানে 3n আছে, তুমি ডাইরেক্ট 3n কমন নিতে পারো। কমন না মানে ভাগ করা, 3 কাটাকাটি, n দ্বারা n স্কয়ারে ভাগ করলে একটা n থাকে, তারপর n কাটাকাটি, অর্থাৎ 68টা যদি তুমি 3 দ্বারা ভাগ করো যদি 3 দ্বারা, তাহলে তো হয় না ভাইয়া। 68টা তো তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা না, তাহলে তুমি 3n তো তাহলে কমন নিতে পারবা না, বলো? তাহলে তুমি তো 3n কোনোভাবেই কমন নিতে পারবা না। ওকে, তাহলে শুধু এখানে n কমন না লাগবে, কমন নিলে এখানে 3 থাকতেছে, n দ্বারা n স্কয়ারে ভাগ করলে একটা n, প্লাস n কাটাকাটি, এখানে 68 থাকতেছে, মাইনাস এখানে যেটা দিছো এই জায়গাতেও কিন্তু তোমার সেটা দিতে হবে। এখানে কত বসাবো ভাইয়া? এখানে 63 আছে, 63, তাহলে তুমি 3 দ্বারা 63 ভাগ করো, 63 ভাগ হয়েছে 3, 21, তাহলে তোমার এখানে 21 নিতে হবে। দেখো 21 এর সাথে 3 গুণ করলে 63 হয়, এই n হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, 21 এর সাথে 68 গুণ করলে এটা হয়, = 0। বা এই দুইটা থেকে একটা, তাহলে 3n প্লাস হয়েছে 68, আবার এখানে n আর এখানে -21, তাহলে n মাইনাস হয়েছে 21 = 0। তাহলে বা 3n প্লাস হয়েছে 68, এটা সমান একবার 0 দাও, তাহলে বা 3n 68 বসে গেলে -68, তাহলে বা n = -68 ভাগ হয়েছে তোমার 3। অতএব n এর মান কত পাইছো? 3 দ্বারা তুমি 68 ভাগ করতে পারবা না, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। কারণ কি, এটা দশমিকের রেজাল্ট আসবে, এটা কি দশমিকের রেজাল্ট আসবে, বুঝছো? আবার ঋণাত্মক, n এর মান কখনো ঋণাত্মক হইতে পারে না, পদের মান কখনো নেগেটিভ হইতে পারে না। বুঝতে পারছি আমি, বুঝছো? তাহলে এই যে দেখো এই সকল ম্যাথগুলা কিন্তু তোমার এইভাবে কিন্তু ভাইয়া করতে হবে। ওকে, এখন দেখো বাকি থাকে এইটা সমান 0, লেখো আবার, লাগবে কি আবার n - 21, এটা সমান 0, তাহলে বা অতএব n = -21, এ পাশে গেলে +21। এটা হয়েছে কিন্তু আমাদের আনসার। দেখছো কাহিনী বা কারবারটা? শেষ ডান, পানি। আচ্ছা, পরেরটা সেম, এগুলো তোমরা পারবা, ওই নিয়মই একটাই সবগুলা। আচ্ছা, এবার টাইপ 3, সমান্তরাল nটি পদের সমষ্টি, ওই একই কথা। এটা একটু আবার অন্য ক্যাটাগরি, এগুলো সবচেয়ে বেশি আছে এই ক্যাটাগরি। দেখো, আচ্ছা আমি মিলায় লই যে আমার ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? আমি একটু মিলিয়ে নিই যদি আমার ঠিকঠাক আছে কিনা। এটা কোন বোর্ডে আসছে? চট্টগ্রাম বোর্ড। একটা সমান্তরাল 19তম পদ হচ্ছে 74, 26তম পদ হচ্ছে 102, তারপর হচ্ছে সমান্তরাল প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে ফাইন, তাহলে প্রথমে লাগবা মনে করি, এটা কিন্তু এখন বাংলায় আসছে, এগুলো বাংলায় আসবে। মনে করি সমান্তর ধারার, শোনো খেয়াল করো, সমান্তর ধারার প্রথম পদ, এখানে কি প্রথম পদ কোথাও দেওয়া আছে? নাই,
যদি না থাকে তখন তোমার ধরে নিতে হবে এটা সমান সমান এ, যেহেতু সমান্তর দ্বারা তার মানে হচ্ছে কিন্তু তোমার সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তরটাকে আমরা কি ধরবো, সমান সমান ডি ধরছি আমরা। এখন আমাদের যা বলবে আমরা সেটাই লিখবো। বলছে কি 19তম পদ বলছে এইটা প্রথমে, তাহলে লেখো অতএব 19তম পদ, সমান্তর দ্বারার 19তম পদ বলছে কি ওরা সমান সমান কত 74 লিখছি। তাহলে বা দাও, তুমি জানো সমান্তর দ্বারার nতম পদের সূত্র a + n - 1 × d, তাহলে 19 যদি বলে তাহলে a + 19 - 1 × d = 74। বুঝছো ভাইয়া? তাহলে বা আরেকটা লাইন করো, a + 19 থেকে 1 গেলে থাকে 18, 18d = 74। সবগুলো ম্যাথ কিন্তু এই ক্যাটাগরি। এবার এটাকে 1 নম্বর সমীকরণ ধরবা, সবগুলো কিন্তু এভাবে কিন্তু ধরতে হবে। এটা হলো আমাদের এই লাইনটা, আমরা লাইন বাই লাইন করবো, লাইন ছাড়া আমরা কোনো ম্যাথ করবো না। পরে আমরা এটা করব, দেখো এখানে কি আছে যে 26তম পদ, তাহলে 26তম পদ হয়েছে কি 102, তাহলে বা দেখো 26তম পদের কি হবে a + তোমরা নিচে নিচে রাখো ভাইয়া 26 - 1 × d = 102। আর একটা লাইন তুমি করতে পারবা, তাহলে a + 26 থেকে 1 গেলে 25 থাকে, d = 102। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। এই ক্যাটাগরির যতগুলা ম্যাথ আছে সবগুলোর ক্ষেত্রে এইভাবে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ তোমার ধরতে হবে। এটা তোমার ফরজ কাজ, বোঝো না বিষয়টা? বাংলা সেও ধরতে হবে। মানে আমরা এই পুরো ম্যাথটার আমরা এই 2 লাইন করছি, আমরা কি সামনে কি বলছে আমি কিন্তু এখন পর্যন্ত দেখিই না, কি বলছে ওটা এখন পর্যন্ত মাথায় আনি না, ওটা পরে। আমি আগে তোমার এই যে 2টা সমীকরণ পাইছো মাথায় রাখবা, এই ক্যাটাগরি ম্যাথের ক্ষেত্রে যে 2টা সমীকরণ পাইছো এই 2টা সমীকরণ থেকে তোমার যেভাবে হোক কষ্ট করে এর মান আর ডি এর মানটা বের করবা। তুমি বলবো ভাইয়া কেমনে বের করবা, কেমনে বের করবো, কেন তুমি প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি জানো না? হ্যাঁ, যোগ এই জিনিসটা জানো না? তুমি দেখো এখানেও এ আছে এখানেও ই আছে, 2টা মিল আছে, তাহলে 1 আর 2 তুমি কি করে দাও, বিয়োগ করো, এর আগেও প্লাস এর বিয়োগ করো। তাহলে তুমি 2 থেকে 1 বিয়োগ করবা না 1 থেকে 2, 2 এর সংখ্যা বড় না 102, এখানে 74, এখানে 25টা এখানে 18। হ্যাঁ, তাহলে এখন তুমি 2 থেকে 1 বিয়োগ করো, তাহলে 2 এর বাম পাশে কি আছে a + 25টা দিয়ে, হ্যাঁ = ডান পাশে আছে 102, আবার 1 এ বাম পাশে a + 18d, এটা এখানে আছে কিন্তু 74, এই 74। তোমার কাজ হচ্ছে কিন্তু ভাইয়া বিয়োগ করা, তাহলে বিয়োগ করলে সাইনে পরিবর্তন হয়। এর আগে কিছু নাই মানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস, প্লাস এ মাইনাসে কাটাকাটি। 25টা ডি আর 18টা ডি, মানে 25টা ডি থেকে 18টা ডি এখন বিয়োগ করতে হবে। এই নিয়ম জানো না? যারা আমার গণিতের ক্রাশ কোর্সে আছে সব জানো, তো আমি আলোচনা করতেছি না। দেখো 7 এই 7টা দিয়ে এই 7টা দিয়ে, আবার 102 থেকে 74 বিয়োগ করবা, তাহলে 102 থেকে বিয়োগ করবা 74, তাহলে 28 নামতেছে। তাহলে বা তুমি ডিটাকে রাখো, 28 যাবে উপরে 7 আসবে নিচে, তাহলে 3 7 4 7 28, তাহলে এখানে 4 আর নামবে। তো ডি এর মান আমরা পাইছি, ডি এর মান আমরা পাইছি, সাধারণ অন্তর আমরা পাইছি, এই বলো সাধারণ অন্তর আমরা পাইছি। আচ্ছা, এভাবে কিন্তু সমীকরণ ধরে কিন্তু করতে হবে। এখন এই ডি এর মানটা 1 নঙে না হয় 2 নঙে বসো, তাহলে তুমি এর মানটা পেয়ে যাবে। এখন লেখো যে ডি এর মান তুমি 1 নঙে বসো, তাহলে 1 নঙে বসিয়ে সাপোজ, তাহলে a + ডি এর মান কত ভাইয়া 4 আসছে = 74। তাহলে বা a + 18 সাথে ভাইয়া তুমি 4 গুণ করবা 72 আসতেছে = 74। তাহলে অতএব বা a 74 + 72 বেশি গেলে -72, তাহলে অতএব a = বিয়োগ করলে কিন্তু ভাইয়া 2 আসতেছে। ওকে, তাহলে আমরা a এর মানও পাইলাম ভাইয়া, আমরা কিন্তু ডি এর মানও পাইলাম, a এর মানও পাইছি ডি এর মানও পাইছি। বাস, এখন আমরা তাকাবো আমাদের সমষ্টি বের করতে বলছে না কততম পদ বের করতে বলছে, যা বলুক আমরা পারবো। আমাদের এখন 31টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। অতএব লেখো অতএব 31টি পদের সমষ্টি, তাহলে সূত্র কি হবে s 31 = 31/2 ইন্টু টুয়াইস এ প্লাস 31 মাইনাস, হ্যাঁ 1 ইন্টু ডি, এই হচ্ছে তোমার সমষ্টি সূত্র। তাহলে দেখো 31/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মানটা আমরা পাইছি 2 প্লাস 31 থেকে 1 বিয়োগ করলে 30 ইন্টু ডি এর মান আমরা পাইছি 4, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা লাভ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ধরলে ও ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে 31/2 2 দুগুণে 4 প্লাস 3 4 12 120 পাইছি আমরা। ভাইয়া তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই, আমি এই জন্য আসলে এইভাবে লিখতেছি। ওকে, তাহলে দেখো তাহলে বা 31/2 = 120 এর সাথে 4 যোগ করলে তো বা তো হবে না, সরি সমান সমান হবে, সমান সমান, তাহলে সমান সমান 31/2 চা পাশাপাশি আছে মানে গুণ অবস্থায়, এখানে 120 এর সাথে 4 যোগ করলে 124, তাহলে 2 দ্বারা 124 এর ভাগ করো, ভাগ হইছে 2, তাহলে এখানে আসতেছে কত 62, তাহলে এই 62-র সাথে তুমি গুণ দিবা হচ্ছে কিন্তু 31, তাহলে এখানে নামতেছে 1922। এই হয়েছে কিন্তু আমাদের অ্যান্সার। বুঝাইতে পারছি? যদি আমাদের বাংলা ক্যাটাগরি যদি এভাবে ম্যাথ থাকে
তাহলে তাহলে আমরা কি করব, আমরা এইভাবে করব। ওকে ভাইয়া, আচ্ছা ডান ভাইয়া, শেষ আমাদের এটা ওভারঅল ডান। পানি পানি বলো, এই মাঠটা পানি পানি কিনা? এর আগে আসলে অনেক কিছু আমাদের মিস্টেক হয়েছে, তাই না? আচ্ছা দেখো, সমান্তর দ্বারা 13তম পদ আছে, 13তম পদ দেওয়া আছে এটা। এরপরে বলছে কি প্রথম 25টি পদের সমষ্টি। আচ্ছা তুমি দেখো এইখানে 13তম পদ দেওয়া আছে, এই জিনিসটা 13তম পদ। হ্যাঁ এখানে এটা ঢাকা বোর্ডে আসছে, এখানে হয়তো বা আর একটু অ্যাডজাস্ট হবে, এখানে আর একটু অ্যাডজাস্ট হবে। শেষ। কার কার শেষ হয়েছে ভাইয়া? কার কার শেষ হয়েছে বলো? আচ্ছা ঠিক আছে। এখন শোনো, এইখানে তুমি দেখবা ঢাকা বোর্ড 24-এ তোমরা যদি সৃজনশীলের দিকে তাকাও, ওখানে একটু মিস্টেক আছে, কারণ এই 13তম পদ দিয়ে তুমি এই 25টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবে না। এখানে আরো একটা কিছু লাগবে, যেটা কিন্তু ঢাকা বোর্ডে আসে নাই। তুমি দেখো এখানে কিন্তু লেখা আছে ঢাকা বোর্ডে যে উদ্দীপকের প্রদত্ত তথ্য সম্পূর্ণ অসম্পূর্ণ, মানে তথ্য অসম্পূর্ণ, বুঝছো? কারণ এখানে আরেকটা লাগবে, আরেকটা পদ লাগবে, সেটা ওরা দেয় নাই। তুমি দেখো, তুমি গাইড মিলে দেখতে পারো। 3টি পদের সমষ্টি দেওয়া আছে, প্রথম 10টি পদের সমষ্টি দেওয়া আছে, সমান্তর দ্বারা 17তম পদ। এটা পরে তুমি আগে 3টি পদের সমষ্টি, ওই সেম আগে যেভাবে করছি ওইভাবে 1 নম্বর সমীকরণ হবে। 10টি পদের সমষ্টি 2 নম্বর হবে, তারপরে 1 আর 2 হয় যোগ করবা না হয় বিয়োগ করবা, তাহলে তুমি এর মান ডি এর মান পাবা, তারপর তুমি মান বসায় দেবা, শেষ। পরেরটা সেম, পারবা না? পারবা। এরপরে দেখো ভাইয়া, এটা আমরা একটু দেখি, এটা সিলেট বোর্ড 23-এ আসছে। আমরা এই সৃজনশীলটা একটু দেখি, ঠিক আছে? আমি দেখি এটা ঠিক আছে কিনা। এক্স এর মান হচ্ছে কিন্তু 10, ওয়াই এর মান হচ্ছে কিন্তু 16, ঠিক আছে। আর এক্স তম পদ হচ্ছে ওয়াই, ওয়াই তম পদ হচ্ছে কিন্তু এক্স, তাও ঠিক আছে। এখন আমাদের বলছে 26টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, তাহলে আমরা রেডি। ভাইয়া আমরা রেডি, রেডি ভাইয়া? আচ্ছা 5 নাম্বারে তাহলে মনে করি বা এখানে দেওয়া আছে, ওরা কিন্তু বলছে এক্স তম পদ ওয়াই, যে বলছে কি এক্স তম পদ সমান সমান ওয়াই, আবার ওয়াই তম পদ এক্স, এটা বলছে। এবার বলছে কি এক্স ইজ ইকুয়াল টু 10, ওয়াই ইজ ইকুয়াল টু 16, মানে এটা কিন্তু তোমার মান। বিষয়টা বুঝতে পারলাম না মনে হয়। এখানে কিন্তু বলছে এক্স ইজ ইকুয়াল টু 10 এবং আর হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কত 16। তাহলে প্রথম 26টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। দাঁড়াও একটু ওয়েট, 26টি পদের সমষ্টি। আচ্ছা তাহলে এখানে তো শর্ত তো তাহলে মনে হয় আই হোপ দুইটা হবে। দেখো প্রথম বলছে এক্স তম পদ, প্রথম বলছে, তারপর বলছে ওয়াই তম পদ। বুঝছো? তুমি বুঝছো এক্স তম পদ। আচ্ছা এখন একটু ঠান্ডা মাথা আমরা কাজ বাজ করি। লেখো অতএব, এই খেয়াল করো, লেখো এক্স তম পদ, মানে এই অঙ্কটা ঠিক এই মাত্র যে অঙ্ক করছি না, ঠিক ওই রকম একটু প্যাচ দিছে। এক্স তম পদ সূত্র কি হবে, মানে এক্স তম পদ দেওয়া আছে কত এখানে, ওয়াই না, বসা ওয়াই বা দাও এক্স তম পদ। আমরা তো জানি এন তম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি না, সমান্তর দ্বারা। তাহলে এখন কি হবে, এ প্লাস এন মাইনাস, এখন হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু ওয়াই। তার আগে তোমার ধরে নিতে হবে যে লিখতে হবে, মনে করি ধারাটির প্রথম পদ এ ইজ ইকুয়াল সমান সমান এ, সাধারণ অন্তর, এটা তোমার ধরে নিতে হবে সমান সমান ডি। এই দুইটা জিনিস ধরে নিতে হবে আগে তোমরা ধরে নিবা। তাহলে এ প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি, এই ওয়াই এর মান কত বলছো ওরা, 16, এই 16, এটাকে তুমি 1 নাম্বার সমীকরণ ধরবা। ডান, বুঝাইতে পারছি? এবং আরেকটু তুমি করতে পারো, আরেকটু তুমি করতে পারো ভাইয়া, যেহেতু তুমি ওয়াই এর মানটা বসাইছো, তাহলে এক্স এর মানটা বসাই দাও। এক্স এর মান ওরা বলছে 10, তাহলে এখানে 10 বসবে, এই তো। তাহলে বা এ প্লাস 10 থেকে 1 গেলে থাকে 9, 9d ইজ ইকুয়াল টু 16, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। ডান গেল। এবার লাগবা আবার পরের লাইনে কি বলছে, ওয়াই তম পদ। লেখো ওয়াই তম পদ সমান সমান কত বলছে, এক্স। আচ্ছা তো আমরা তো জানি এন তম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এটা কি হবে, এ প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু এক্স। তাহলে বাহ, এর মান তো তুমি জানো না, জানো, প্লাস ওয়াই এর মান তো তুমি জানো, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হয়েছে কিন্তু তোমার 16, তাহলে 16 মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এক্স এর মান হয়েছে 10। তাহলে বা এ প্লাস 16 থেকে 1 গেলে থাকে
15 ডি ইজ ইকুয়াল টু 10। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। বাস পাইছো। এখন তোমাকে বলছে 26টি পদের সমষ্টি। এখন তুমি রিল্যাক্সে আগের মতো 2 থেকে 1 বিয়োগ করবা, এ এর মান আর ডি এর মান পাবা, তারপর তুমি এই সমষ্টির সূত্র বসে করে যাবা। করার লাগবে না। একটা সামান্তর দ্বারা সাধারণ অন্তর আছে 2, দেখো তাহলে লাইন বাই লাইন তুমি লেখো যে সামান্তর দ্বারা সাধারণ অন্তর। খেয়াল করো, আমরা জানি সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা। ডি ইজ ইকুয়াল টু 2। খেয়াল করো, এখন ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি এত, ধারাটির 15তম পদ নির্ণয় করো। আগে 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আগে তোমার 10টি পদের সমষ্টি তো তোমার দেখতে হবে, তাই না? তুমি ধারা মানে সাধারণ অন্তর তুমি জানো ভাই আর ডি, সাধারণ অন্তর জানো তুমি ডি, তাহলে তুমি কি জানো না এখান থেকে? তুমি তো তাহলে এ এর মান জানো না, এর মানটা আমাদের লাগবে। এখন তুমি লেখো, এই লাইনের কাজ আমাদের শেষ। পরের লাইনটা কি বলছে? লেখো অতএব 10টি পদের সমষ্টি। ওরা যেভাবে বলবে তোমরা সেভাবে করবা। তাহলে লেখো 10টি পদের, কোন বোর্ডে আসছে? দিনাজপুর। তাহলে 10টি পদের সমষ্টি কত বলছে? সমান সমান 120। ভাইয়া তুমি তো জানো 10টি পদের সমষ্টি কি? 10/2 সমান্তর দ্বারা n/2 * 2 প্লাস n - 1 * d। তাহলে n/2 * 2 প্লাস 10 - 1 * d ইজ ইকুয়াল টু 120। তাহলে বা 2 দ্বারা 10 ভাগ করলে 5, তাহলে 5 * 2 প্লাস 10 থেকে 1 গেলে থাকে 9, 9 * d এর মান তুমি জানো 2, এই 2। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে বা, তাহলে দেখো এই যে 5 5 রাখলাম, বা তুমি ইচ্ছা করলে 5 ওই পাশে নিতে পারো। তাহলে এখানে থাকতেছে 2 প্লাস 9 × 18 ইজ ইকুয়াল টু 120। এখন পারবা না, এখন এখান থেকে তুমি এর মানটা বের করতে পারবা না। ধরো এটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর 23-এ আসছে। ধরো দিনাজপুর 23-এ আসছে, তাহলে এখানে তোমার এর মানটা চলে আসলো, ধরো 3 আসবে। ভাইয়া এর মানটা তোমার 3 আসবে, ওকে আসলো। এখন কোশ্চেনে বলছে কি 15তম পদ, অতএব ধারাটির 15তম পদ আমাকে বের করতে বলছে। তাহলে সূত্র কি হবে? a প্লাস 15 মাইনাস 1 * d। তুমি এখন a এর মানও জানলা 3, লেখো 3, 15 থেকে 1 গেলে থাকে 14 * d এর মানও তুমি জানলা 2। তাহলে দেখো 3 + 14 = 28। তাহলে এখন তুমি যোগ করো, তোমার নামবে 31 এসে অ্যান্সার ওভার। বুঝছো ভাইয়া পানি পানি বিষয়টা? বলো পানি পানি না? তোমাকে একটু পেঁয়াজ দিছে, মানে তোমার ব্রেনটাকে একটু যাচাই করছে যে তোমার ব্রেনটা ক্লিয়ার আছে কিনা। ডান এটা ভাইয়া, এটা ডান। তো যদি ডান হয়ে থাকে পরেরটা দেখো, এটা পারবা, এটা পারবা। ঢাকাতে এসে আসছে। পরেরটা দেখো, পিতম পদ আছে এত, 7তম পদ হয়েছে এত, ধারাটির এততম পদ নির্ণয় করো। এটা বরিশাল বোর্ড 23-এ আসছে। আচ্ছা এই ম্যাথটা আমাদের কিন্তু করতে হবে, এই ম্যাথটা আমাদের কিন্তু করতে হবে। এটা কোন বোর্ডে আসছে? বরিশাল 23-এ এসেছে। তাহলে আমরা একটু দেখি। ওয়েট ভাইয়া, ওয়েট ওয়েট ওয়েট, আমরা একটু দেখে নিই। বরিশাল 23-এ আসছে না? আমি দেখবো, মানে আমরা দেখবো হচ্ছে কিন্তু লাইনটা ঠিক আছে কিনা। তাহলে পিতম পদ হয়েছে কিন্তু তোমার এটা কিন্তু কিউ হবে, আমি যেটা বলছিলাম। পিতম পদ হয়েছে কিন্তু কিউ স্কয়ার, ওকে। এরপরে হচ্ছে কি, এবং কিউতম পদ, এটা কিন্তু কিউতম পদ হয়েছে কিন্তু তোমার পি স্কয়ার। ধারাটির তোমার কি বলছে? p-1। এটা কিন্তু হবে ভাইয়া, ধারাটির লেখা ঠিক আছে, বাট p-1 প্লাস কিউ এততম পদ তোমাকে নির্ণয় করতে বলছে। ডান, শেষ। কি কি পারবা বলো, দেখা যাক। তাহলে তুমি দেখে দেখে লেখো ভাইয়া, যে লেখবা প্রথমে লেখবা, মনে করি এটা তো লিখতে হবে তাই না, যে ধারাটির প্রথম পদ, এগুলো লিখতে হবে। যদি ধারাটির প্রথম পদকে আমরা এ ধরবো, তারপর সাধারণ অন্তর, এই সাধারণ অন্তরকে আমরা ডি চিন্তা করবো। এবার দেখো বলছে কি পিতম পদ, দেখো ওতে পিতম পদ। তাহলে পিতম পদ বলছে কত ওরা? কিউ স্কয়ার। খেয়াল করো, তাহলে তাহলে আমরা তো জানি n তম পদের সূত্র a প্লাস n - 1 * d। তাহলে পি হবে কি? তাহলে a প্লাস p - 1 * d ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার। বুঝাইতে পারলাম আমি? বুঝাইতে পারছি আমি? এইটুকু বুঝছো? বলো আমার লেখা কি ঠিক আছে? লেখা ঠিক। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো, কারণ আমি আর কিছু করতে পারতেছি। পরে বলছে কিউতম পদ, তাহলে লেখো কিউতম পদ। তাহলে কিউতম পদ কত? ওরা বলছে পি স্কয়ার। তাহলে কিউতম পদের সূত্র কি হবে? a প্লাস কিউ মাইনাস 1 * d ইজ ইকুয়াল টু পি স্কয়ার। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। ওভারঅল ডান। আমাদের এইটার মান নির্ণয় করতে বলছে, আমরা করি, আস্তে আস্তে করি, ওকে। আমরা করতে থাকি, দেখি আসলে আমাদের কি হয়। এখন ভাইয়া তুমি কি করবা? তুমি
কি করো ভাইয়া, কারণ এততম পদ তোমার এখান থেকে কিন্তু এ এর মানটা আর ডি এর মানটা লাগতেছে, তাই না? তাহলে তুমি এ এর মানটা আর ডি এর মানটা তুমি এখান থেকে 2 থেকে 1 বিয়োগ করো, দেখো কত আসে। মানে তোমার 1 থেকে বা 2 থেকে 1 বিয়োগ করো, 1 থেকে আমরা 1 বিয়োগ 2 দিই, তাহলে 1 নম্বরের বাম পাশে আছে এই পুরো জিনিসটা কি আছে, a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি বিয়োগ 2 নম্বরে বাম পাশে আছে a প্লাস বিয়োগ করলে কিন্তু ঝামেলা, পরে কিন্তু সাইনের পরিবর্তন হবে। তো এই জন্য কিন্তু আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায়া দাও, ঠিক আছে? আর একটা জিনিস আমরা পারি, এভাবে বিয়োগ না দিয়া আমরা উপর নিচ কিন্তু ভাইয়া করতে পারি। যেমন দেখো a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত, কিউ স্কোয়ার। তারপর নিচে কি হবে, a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। এখন তুমি বিয়োগ করবা, 1 থেকে 2 বিয়োগ করবা, বিয়োগ করলে সাইনে পরিবর্তন, এটা মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস, প্লাসে মাইনাসে কাটাকাটি। এখানে দেখো পি মাইনাস 1 ইন্টু ডি আর এটা হচ্ছে কিন্তু তোমার কিউ, তাহলে প্রথমে থাকতেছে পি মাইনাস 1 ইন্টু ডি, বুঝছো? মানে এইটা, এবার মাইনাস, পরে থাকতেছে এইটা কিউ মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু, এখানে থাকতেছে কিউ স্কোয়ার মাইনাস, এখানে থাকতেছে পি স্কোয়ার। দেখো দুইটা ডি থেকে তুমি একটা ডি কমান নিবা, তাহলে কমান নিলে এখানে থাকতেছে কি পি মাইনাস 1, এখানে থাকতেছে মাইনাস, এখানে থাকতেছে কিউ, তাহলে এই যেহেতু মাইনাস বসেছো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 বসবে ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে বাহ, ডি প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, এখানে থাকতেছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটা বুঝছো? বলো, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এতটুকু বুঝছো? বলো। এখন দেখো বা তুমি ডিটাকে রাখো, ডি ও গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার যাবে উপরে, পি মাইনাস কিউ আসবে নিচে। ওকে, মনে হচ্ছে অনেক কঠিন, বাট এই ম্যাথগুলা খুবই সোজা যদি তুমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো। কিন্তু তোমার চিন্তা ভাবনার লেভেলটা হতে হবে একেবারে ঠান্ডা মাথায়। ওকে ভাইয়া, তাহলে বাহ, ডি ইজ ইকুয়াল টু, দেখো নিচে থাকতেছে পি মাইনাস কিউ, উপরে দেখো এখন উপরে কিন্তু পি মাইনাস কিউ নাই, উপরে আছে কিউ মাইনাস পি, তাহলে এই জিনিসটাকে আগে ঘুরাইতে হবে, ঘুরাও, ওই মাইনাস পিটা পি স্কোয়ারটাকে আগে দাও, কারণ নিচেরটা লাগে মিলাই দেবে, কিউ স্কোয়ার আগে কিছু না, মানে প্লাস প্লাস কিউ স্কোয়ারটাকে পরে দিলাম, বুঝছো? তাহলে বা ডি ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। এখন উপর নিচ মিলছে না, এখন মাইনাসটা তুমি কমান নাও, কমান নিলে যেটা হবে পি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার, কমান নিস। আচ্ছা, তাহলে বা ডি ইজ ইকুয়াল টু নিচে পি মাইনাস কিউ থাকতেছে, এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মাইনাস মাইনাস থাকবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু এখন কাটাকাটি, অতএব আমরা ডি এর মানটা পাচ্ছি মাইনাস পি প্লাস কিউ পাচ্ছি। এটা তুমি ব্র্যাকেট দিতে হবে ভাইয়া, তোমার ব্র্যাকেট দাও, ঠিক আছে ভাইয়া? আমি বুঝাইতে পারছি, আমি কি মোটামুটি তোমাদেরকে বুঝাইতে পারছি? বলো, এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো ভাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ভাইয়ারা, ওকে। তো তো দেখো, আচ্ছা আচ্ছা, কি হয়েছে তোমাদের? থামো থামো, একটু 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 তোমরা একটু ই করো। আচ্ছা, ডান আমাদের এতটুকু, হ্যাঁ। তো এতটুকু যদি ভাই আমাদের ডান হয়, তাহলে আমরা এখন ডাইরেক্ট করি, ডাইরেক্ট কিরকম করবো দেখো। এখন আমাদের বলছে কি, দেখো অতএব পি মাইনাস 1 প্লাস কিউ তম পদ লেখো। এখন এই এততম পদ আমাদের নির্ণয় করতে বলছে, বুঝতে পেরেছো? তুমি আর একটা কাজ করলে ভালো হইতো না, তুমি যদি ডি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলে তাহলে তুমি এর মানটা পাইতে না? বলো, এর মানটা তুমি পাইতে না তখন? বুঝতে পারি না, তুমি তো ডি এর মান পাইছো, তোমার এখন তো এর মান লাগবে, ওটা তুমি যে কোনো একটা সমীকরণে বসো, তারপর তুমি এইটা করো, পারবা না? বলো, আমরা তো জানি, সূত্র জানি কি, এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু এখন এততম পদ, তার মানে কি হবে পি মাইনাস 1 প্লাস কিউ মাইনাস 1 এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই হচ্ছে কিন্তু তোমার সূত্র। বিষয়টা বুঝছো? তুমি এখন এর মান কই পাবা? তুমি ডি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাও, তুমি এর মানটা পাবা, এখানে বসাবা, এবার তুমি হিসাব করবা। বিষয়টা বুঝছো? এ প্লাস ধরো এখানে পি তোমার হচ্ছে কিন্তু মাইনাস মাইনাস কত আসবে, -2, দুইটা মাইনাস থাকলে যোগ করতে হয়, প্লাস কিউ ইন্টু হচ্ছে কিন্তু ডি। তুমি এখন এ এর মানটা এখানে বসাবা আর ডি এর মানটা এখানে বসাবা, এবার করতে 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 তোমার রেজাল্টটা চলে আসবে, শেষ, আর কিচ্ছু না। এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। তো এটা আমরা পারবো, পরেরটা এটা আমরা পারবো। সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, এর নিয়ম আমরা শিখছি।
আলহামদুলিল্লাহ এখন আমরা পারবো। তো এটাও আমরা যশোর বোর্ড 20 আসছে, এটাও পারবো। বরিশাল 20 আসছে, এটাও আমরা পারবো। এটা তোমার হচ্ছে ঢাকা 19 সেম নিয়ম, তারপর রাজশাহী বোর্ড 19 সেম নিয়ম, দিনাজপুর 19 সেম নিয়ম, সব সেম নিয়ম। চট্টগ্রাম 19 সেম নিয়ম, সিলেট 16, ষষ্ঠ পদ 11তম। 11 মানে কি বলো তো? 11 না? আচ্ছা পারবা। এবার দেখো গুণোত্তর ধারা, পয়েন্ট আসি। চট্টগ্রাম বোর্ড 24 আসছে ফার্স্ট, এটা কিন্তু গুণোত্তর ধারা। গুণোত্তর ধারাটি পি কিউ এবং আর এর মান নির্ণয় করো। টেনশন নেওয়ার কিছু নাই, তুমি ফার্স্টে লাগবে ফরজ কাজটা মনে করি। ধারাটির লেখো, ধারাটির প্রথম পদ, প্রথম পদকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করে। তাহলে এ ইজ ইকুয়াল টু তো মান আছে এখানে কত? 1/√3 না? এই যে 1/√3, বুঝছো? লেখছো তুমি? আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার মাথায় আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিয়েছে। তুমি একটা কাজ করো, এটা কিন্তু প্রথম পদ আর মাঝখানে কিন্তু পি কিউ আর আছে। তুমি লাস্টের পদটা, এটা কততম পদ? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এবার লেখো অর্থাৎ ধারাটির পঞ্চম পদ। পঞ্চম পদ লেখো, পঞ্চম পদ। তাহলে তুমি বলবো যে ভাইয়া কেন আপনি পঞ্চম পদ লেখলেন? হ্যাঁ, কাহিনী কি? কাহিনী তো অবশ্যই আছে, কাহিনী তো অবশ্যই আছে। এখানে তুমি আর এর মান পাইছো, সাধারণ অনুপাতের মান পাইছো এখানে নাই তো। পরের পদ ভাগ আগের পদ, পি পি দ্বারা এটা ভাগ করতে পারবে, এটা নিয়মের মধ্যে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চম পদ আছে কত? 3√3। তো আমি এটা এখানে দিয়ে দিলাম, দিছি। এখন দেখো বা পঞ্চম পদের সূত্র কি? এ আর পাওয়ার 5 - 1 ইজ ইকুয়াল টু 3√3। তাহলে বা এ আর পাওয়ার 5 থেকে 11 থাকে 4 ইজ ইকুয়াল টু 3√3। তাহলে বা তুমি এর মান জানো 1/√3, আর এর মাথায় 4 ইজ ইকুয়াল টু 3√3। ওকে, তাহলে দেখো, তাহলে বা আর এর মাথায় 4 ইজ ইকুয়াল টু, এই জিনিসটা কিন্তু উপরে যাবে, ভাগ হয় 3√3 উপরে গেল, আবার 1/√3 আসবে কিন্তু কোথায়? নিচে আসবে। তাহলে বা আর এর মাথায় 4 ইজ ইকুয়াল টু এই 3√3, এই 3√3 ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়, √3 যাবে উপরে, 1 আসবে নিচে। তাহলে বা আর এর মাথায় 4 ইজ ইকুয়াল টু √3 গুণ করলে তুমি একটা 3 পাবা, ওই একটা 3 এর লাগে 3 গুণ করলে 3 3 9, এটা জানো না? সবাই জানো। তাহলে আর এর মাথায় 4, এই পাশে কতর মাথায় 4 দিলে 9 হয় বলো তো? কতর মাথায় 4 দিলে তুমি দেখো তো, চেক করো। আমি যদি √3 মাথায় যদি 4 দিই 9 হয়, তুমি যদি √3 মাথায় যদি ভাইয়া 4 দাও তাহলে 9 হয়। এই 4 4 কাটাকাটি, তাহলে আর এর মান √3 পাইছি, সাধারণ অনুপাত পাইছি, বাস শেষ, রিল্যাক্স। এটাই নিয়ম এই ক্যাটাগরি ম্যাথগুলো করার জন্য। তুমি প্রথম পদটা লেখবা, এবার লাস্ট আর যেটা মান দেওয়া থাকবে, যেমন লাস্টেরটার মান দেওয়া আছে, তুমি লাস্টেরটা মানে পঞ্চম পদ, এটা পঞ্চম পদ, এই পঞ্চম পদটা দিয়া তুমি আর এর মানটা বের করছো, শেষ। এখন তোমাকে পি কিউ এক্স ওয়াই জেড যা বলো তুমি এখন কিন্তু রিল্যাক্সে বের করতে পারবা, পারবা না? এই হয়েছে কিন্তু ভাইয়া তোমার অঙ্কের নিয়ম। এখন তুমি লেখো, বলছে কিন্তু পি এর মান কিউর মান, পিটা কততম পদ? এটা প্রথম, এটা দ্বিতীয়, এখন লেখো দ্বিতীয় পদ, লেখো দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদটা কি? দ্বিতীয় পদ হচ্ছে কিন্তু পি না? তাহলে লেখো পি ইজ ইকুয়াল টু, আমরা তো জানি এনতম পদের সূত্র হয়েছে কি? এ আর পাওয়ার n - 1। তাহলে এখন সূত্র হবে কি? এ আর পাওয়ার 2 - 1, কারণ দ্বিতীয় পদ তো। তাহলে এ আর পাওয়ার 2 থেকে 11 থাকে 1 দেওয়া যা না দেওয়া তা। তুমি তো ভাইয়া এর মান জানো 1/√3, পাশাপাশি আছে গুণ অবস্থা, আর এর মান এইমাত্র বের করছে √3, √3 উপরটা নিচেটা কাটাকাটি 1 থাকতেছে। তাহলে পি এর মান আমরা পাইছি কত? পাইছি 1। এবার বলছে কিউ, লেখো কিউটা কততম পদে আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে লেখো তৃতীয় পদ, এটা হচ্ছে কিন্তু তোমার কিউ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হবে? এ আর পাওয়ার 3 - 1। তাহলে এ আর পাওয়ার 3 থেকে 1 গেলে থাকে 2। তাহলে দেখো ভাইয়া এর মান তুমি পাইছো কত? 1/√3, এই যে ইন্টু আর এর মান তুমি কত পাইছো? √3। √3 মাথায় তুমি কি করবা? স্কয়ার করবা। তাহলে 1/√3 উল্টো বর্গে কাটাকাটি থাকতেছে 3, মানে 3 আর নিচে কিন্তু √3 থাকতেছে। ভাইয়া খুব খেয়াল দিতে হবে, খুব খেয়াল দিতে হবে, কারণ এই মানে সসীম ধারার ভিতরে সবচেয়ে তোমাদের বড় সমস্যা, তোমরা অঙ্ক পারো বাট ক্যালকুলেশনে দুর্বল। তাহলে সমস্যা মানে নিচে সমস্যা মান দাও, নিচে কিন্তু 1/√3 আছে, তার মানে এখানে যে 3 আছে না ভাইয়া, এই 3টাকেও তোমার √3 বানাইতে হবে, নাহলে তুমি কাটাকাটি করতে পারবে না। তুমি জানো একটা 3 এর বদলে কি রাখতে পারো? যেমন দেখো √3 গুণ করলে তুমি কি পাও? √3 মাথায় স্কয়ার, √এর পরে কাটাকাটি মানে 3, মানে সহজ কথা দুইটা √3 গুণ করলে তুমি একটা 3 পাও। তাহলে একটা 3 এর জায়গায় আমি √3 গুণ √3 লিখতে পারি না? এইটুকু কি আমার ক্ষমতা নাই? আচ্ছা, নিচের √3 উপর √3 কাটাকাটি, √3 সাথে 1 গুণ করলে √3 একে √3, ডান। তো আমরা কিউ এর মান পাইলাম। এবার সে কিন্তু আর এর মান, আর কততম পদ? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, লেখো অতএব চতুর্থ পদ, চতুর্থতম পদ। তাহলে দেখো কত আছে এখানে, মানে চতুর্থ পদ হয়েছে কিন্তু আর ইজ ইকুয়াল টু এ আর পাওয়ার, যেহেতু চতুর্থ তাহলে 4 - 1, তাহলে এ আর পাওয়ার 4 থেকে 1 গেলে থাকে 3। দেখো ভাইয়া এর মান কত পাইছো? 1/√3 ইন্টু আর এর মান কত পাইছো ভাইয়া? √3। তাহলে √3 মাথায় তুমি কি করবা? কিউব করবা। তাহলে √3 যদি তুমি কিউব করো, আমি একটা জিনিস বলছি যে
√3 এর কিউব করলে 3√3, √4 এর কিউব করলে বা √5 এর কিউব করলে 5√5, √6 এর কিউব করলে 6√6, √8 এর মাথায় কিউব করলে 8√8। এটা নিয়ম। যাই হোক বেসিক আলোচনা করছি। তাহলে 1/√3 ইন্টু এটাকে আমি লিখতে পারি 3√3, উপরেরটা নিচেরটা কাটাকাটি 3 বাস, এই আনসার শেষ। তাহলে আমরা পি এর মান পাইলাম, কিউ এর মান পাইলাম এবং আমরা চতুর্থ পদ এই যে আর এর মানটাও কিন্তু আমরা পেলাম। ডান? পানি এখন এই ক্যাটাগরি যদি আসে পারবা না, এই যে দেখো এই আসছে। তাহলে তুমি প্রথম পদ তুমি জানো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদটা বের করো, মানে চতুর্থ পদটা লেখো, চতুর্থ পদ থেকে তুমি ভাইয়া কি পাবা? আর এর মানটা পাবা। বাস এবার তুমি রিল্যাক্সে এই যে তোমার বি কও, সি কও, ডি কও, যেটা বলবে সেটার মান তুমি বের করতে পারবা ওই নিয়মে। এই যে দেখো প্রথম পদ তুমি জানো, এটা হচ্ছে কিন্তু এ এর মান 7, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এটা পঞ্চম পদ লেখা তুমি এখান থেকে আর এর মানটা বের করো। এবার তুমি এক্স ওয়াই জেড এমনিতে বের করতে পারবা, খেলা শেষ। সেম ভাবে এটা, সেম ভাবে ঢাকা বোর্ড 20 এটা, সেম ভাবে যশোর 20 এটা, সেম ভাবে এটা দেখো কি আছে -1/2, আর এখানে আছে কি -2। তাহলে এখান থেকে তোমার এক্স ওয়াই জেড এর মান তোমার নির্ণয় করতে বলছে। তাহলে এটা প্রথম পদ এই যে -1/2। ওকে, এরপরে তোমার কি আছে এখানে -2 আছে। এটা কততম পদ দেখো তো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে পঞ্চম পদ কত? -2, কিন্তু এই -2। এখন তুমি পঞ্চম পদের সূত্র লিখবা, এখান থেকে সূত্র লেখার পরে আর এর মানটা তুমি পাবা। এরপর তুমি রিল্যাক্সে এক্স এর মান, ওয়াই এর মান এগুলো তুমি বের করতে পারবে। ডান? এটা গেল। এবার আমরা একটু লগের ম্যাথ করি 8 নম্বরে। এটা রাজশাহী বোর্ড 19 আসছে। এটা দেখো রাজশাহী বোর্ড 19 আসছে। এটা আমরা কিভাবে করবো? ধারাটি সাধারণ অন্তর চাইছে। তাহলে প্রথমে লাগবা দেওয়া আছে বা প্রদত্ত ধারা, এটা লাগবা কি আছে? log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস log 81 প্লাস ডট 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 ডট। দেখো তাহলে log 3 আমি দিলাম প্লাস log 9 এর আমি কিভাবে দিতে পারি? এখানে log 3 প্রত্যেকটা log 3 বানাইতে হবে। 3 এর স্কয়ার করলে 3 3 9 হয়। আবার log 3 এর যদি তুমি 3 বার গুণ করো 27 হয়। log 3 এর যদি 4 বার গুণ করো 81 হয়। এই তো খেলা। তাহলে log 3 প্লাস এটা পাওয়ারে আছে, বেজে চলে আসবে। তাহলে 2 আছে, তাহলে 2 log 3 হবে। পাওয়ারে আছে, বেজে চলে আসবে। 3 log 3 আসবে, পাওয়ারে আছে, বেজে চলে আসবে। 4 log 3 হবে প্লাস ডট ডট ডট। এখন তোমাকে বলছে ধারাটি সাধারণ অন্তর। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। সাধারণ অন্তর, তাহলে অন্তর মানে কি? ডি, মানে বিয়োগ করতে হবে, পরের পদ বিয়োগ আগের পদ। তাহলে 2টা log 3 বিয়োগ হবে log 3। তাহলে তুমি চিন্তা করো 2টা log 3 থেকে একটা log 3 বিয়োগ করলে 2টা থেকে একটা গেলে থাকে কয়টা? একটা log 3। এই হচ্ছে কিন্তু আমাদের আনসার। সিম্পল, বুঝছো না? বুঝছো। ধারাটির পঞ্চম এবং দশম পদ নির্ণয় করো। সেম ভাবে তুমি কি করবা? লাগবা প্রদত্ত রাশি log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস ডট 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 ডট। তাহলে দেখো log 3 প্লাস log 3 এর যদি স্কয়ার করি 3 3 9, log 3 এর যদি কিউব করি 3 3 9 3 9 27। তাহলে দেখো এটা ভাঙতে হবে। log 3 প্লাস এটা পাওয়ারে আছে, এখানে চলে আসবে 2 log 3 প্লাস পাওয়ারে আছে, এখানে চলে আসবে 3 log 3 প্লাস ডট 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 ডট। পাইছি আমি? এখন লেখো ধারাটির প্রথম পদ। ধারাটির প্রথম পদ কি এ দ্বারা প্রকাশ করে? কি আছে? log 3। এরপর তুমি দেখো এটাকে সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা। দেখো দ্বিতীয় পদ বিয়োগ আগের পদ, 2 থেকে 1 গেলে থাকে 1, 3 থেকে 2 গেলে থাকে 1, এটা সমান্তর দ্বারা। তাহলে সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা জানি ডি দ্বারা প্রকাশ করব। পরের পদ বিয়োগ আগের পদ। তাহলে 2টা log 3 থেকে তুমি যদি একটা log 3 বিয়োগ করো, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে এখানে একটা log 3 থাকে। এতটুকু বুঝছো? এখন আমাদের পঞ্চম পদ বের করতে হবে। পঞ্চম পদ তাহলে পঞ্চম পদ কিভাবে বের করবো? আমরা জানি a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি, এটা না? তাহলে a প্লাস 5 থেকে 1 গেলে 4 4d, এটা না? তাহলে তুমি দেখো a এর মান আছে কত? শুধু log, এই যে log দিলাম প্লাস 4 ইন্টু d এর মান আছে কি? log 3, এই যে log 3। তাহলে দেখো log প্লাস এখানে কয়টা log 3? সাইডটা log 3। তাহলে দেখো সাইডটা log 3 আর এই একটা log 3, তাহলে মিলে কয়টা? 5টা log 3, 5টা log 3। এই তো পঞ্চম পদ পাইলাম।
এখন তুমি দশম পদ বের করতে পারবে না? বলো। সেম ভাবে তুমি দশম পদ বের করবো, কি লাগবে? a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, এর মান বসাবা, ডি এর মান বসাবা, খেলা শেষ। কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। পরেরটা প্রথম 10টি পদের সমষ্টি, এই লকটা এটার ভাঙবা। এবার দেখো ভাইয়া, তো ঢাকা বোর্ডে আসছে, এটা ঢাকা বোর্ড 24 আসছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রেও নিয়ম সেম, গুণোত্তর ধারার ক্ষেত্রে নিয়ম সেম। আমি তোমাদের একটা করাবো, তারপর আর করাবো না। সিলেট বোর্ড 24-এ। এবার আমরা অন্যান্য বোর্ডে যাব। আমরা এখন সিলেট বোর্ড দেখো, সিলেট বোর্ড 24 এটা একটু দেখো, আমাদের লাস্ট ম্যাথ, তারপর আমরা অন্য চ্যাপ্টারে যাব। ঠিক আছে ভাইয়া? সিলেট বোর্ড 24 আমি একটু মিলিয়ে আনি, ঠিক আছে কিনা। একটা গুণোত্তর ধারার চতুর্থ পদ আছে এত, সপ্তম পদ আছে 1/128। গুণোত্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। ফাইন, তুমি চিন্তা করো এখানে ধারাটির প্রথম পদ দ্বিতীয় পদ এগুলো কিছু আছে নাই? যদি না থাকে মনে করি ধারাটির প্রথম পদ। আমরা জানি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে, তাহলে নাই তো, তাহলে সমান সমান এ। এটাকে আমরা তো যেহেতু মনে করছি, তাহলে কি হবে? সমান সমান এ। এটা যেহেতু গুণোত্তর দ্বারা, তার মানে সাধারণ অন্তর, অন্তর সমান সমান আর, অন্তর না অনুপাত, সাধারণ অনুপাত। গুণোত্তর দ্বারা তো সাধারণ অনুপাত সমান সমান আর। এরপর ওরা যা বলবে লাইন বাই লাইন ম্যাথগুলো করার সিস্টেম দেখো। ধারাটির চতুর্থ পদ, এই লাইন কইরা লই, অতএব লেখো চতুর্থ পদ। খেয়াল করো, চতুর্থ পদ বলছে কত? সমান সমান 1/16। তাহলে বা চতুর্থ পদের সূত্র কি? a r পাওয়ার 4 - 1, তাই না? গুণোত্তর দ্বারা এটা 16। তাহলে বা a r পাওয়ার 4 থেকে 1 গেলে থাকে 3 = 1/16। বুঝাইতে পারলাম আমি এটা? এতটুকু বুঝছো? হ্যাঁ, তাহলে এটাকে তুমি 1 নম্বর সমীকরণ বলবা, গেল এটা। পরের স্টেপ হচ্ছে সপ্তম পদ। লেখো সপ্তম পদ সমান সমান 1/128। তাহলে বা দাও, সপ্তম পদের সূত্র কি হবে? a r পাওয়ার 7 - 1 128। তাহলে বা a r পাওয়ার 7 থেকে 1 গেলে থাকে 6 = 128। এটা তুমি 2 নম্বর সমীকরণ দেবো। ধরছো? এখন তোমাদের আমি একটা নিয়ম বলে দেব, শোনো, মাথায় রাখবা যে সমান্তর ধারার ক্ষেত্রে, শোনো যেটা বলে, সমান্তর ধারার ক্ষেত্রে তুমি যদি এই ক্যাটাগরি ম্যাথ করতে চাও, তোমার হয় যোগ না হয় বিয়োগ করতে হবে সমান্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারার এই অঙ্কগুলো করতে হলে তোমার ভাগ করতে হবে, মাস্ট, তোমার ভাগ করা লাগবে, সোজা কথা। সমান্তর দ্বারার এগুলো করার, সমান্তর দ্বারাগুলো করার জন্য হয় যোগ না হয় বিয়োগ, আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে ভাগ, মাস্ট ভাগ। এটা আবার মাথায় গেঁথে রাখো। এখন তুমি চিন্তা করো, 2 থেকে এখন 1 ভাগ করতে হবে, এটা নিয়ম। তাহলে 2 এর বাম পাশ আছে a r পাওয়ার 6 ভাগ, আবার 1 এর বাম পাশ আছে a r পাওয়ার 3 = 2 এর ডান পাশ আছে 1/128। এই সমান সমান আবার ভাগটা দিয়ে নেবা, নাহলে কিন্তু ঝামেলা হবে। 1 এর ডান পাশ আছে 1/16, এই যে 1/16। ক্যালকুলেশনটা দেখো যে ক্যালকুলেশনটা কিভাবে করি, উপরে এ নিচে এ কাটাকাটি। তাহলে বা দাও, তোমরা নিচে লেখো ভাইয়া, 2টা আর থেকে একটা আর নাও, ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ, 6 থেকে 3 বিয়োগ করবা। এটা কিন্তু 6 - 3, এটা সূচকের নিয়মে আসছে। এখানে 1 কত? 128, এটা কিন্তু 128। তাহলে এই 1/128 আমি লিখলাম। এবারে মেইন ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যাবে, তাহলে গুণ হয়ে 16 যাবে, উপরে 1 আসবে নিচে। তাহলে বা আর এর পাওয়ার 6 থেকে 3 গেলে থাকে 3 = 16 দ্বারা 128 ভাগ করো, দেখো তো হয় কিনা। 16 দ্বারা অর্থাৎ 128 ভাগ হয়েছে 16, 8 নামে। তাহলে ভাগ করলে তোমার 8 নামে, উপরে কিছু নয়, মানে কি 1 আছে, 1/8। তোমার টার্গেট হয়েছে কি? এগুলো করলে এই যে 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ আসলে তোমার টার্গেট থাকবে সমান্তর দ্বারা থাকলে a এর মান আর d এর মান, আর গুণোত্তর দ্বারা থাকলে a এর মান আর r এর মান, এটা যেন মাথায় থাকে। তাহলে r এর মান বের করতে চাইলে পাওয়ারে যে 3 আছে এটা রাখতে পারবা না। তাহলে পাওয়ারে 3টাকে বাদ দেওয়ার জন্য এই পাশে 3 আনতে হবে পাওয়ারে। আমরা জানি 2 এর মাথায় যদি আমরা কিউব করি, 2 এর 3 বার গুণ করলে 8 হয়, 1 এর কিউব করলে 1ই হয়। এই 3 কাটাকাটি, অতএব r এর মানটা আমরা পাচ্ছি 1/2 পাইছি। এখন এই r এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাও, লেখো তোমরা নিচে লেখো। এখন r এর মান ধরো আমি 1 নঙ্গে বসাবো, তাহলে 1 নঙ্গে বসি, কিন্তু ক্যালকুলেশনটা বুঝো। 1 নঙ্গে আসছে কি? a r পাওয়ার 3 = 1/16, ঠিক আছে? তাহলে বা এই যে দেখো a থাকবে ইন্টু r এর মান হবে 1/2, এটার পাওয়ার হবে কিন্তু 3, 1/16। তাহলে a ইন্টু
তাকে অন বাই 2 যদি কিউব করো ইজ ইকুয়াল টু 1/16। ডান, এটা বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো মানে আমাদের মেইনলি এসব অঙ্ক পাইলে আমাদের টার্গেট থাকবে এ এর মান আর আর এর মান বের করা। তাহলে বাহ, তুমি এখান থেকে এটা রাইখা দাও ইজ ইকুয়াল টু এই 1/16, এটা যাবে কোথায়? সমান আবার ভাগ দিয়ে নাও, এবার 1/16 যাবে উপরে আর 1/8 আসবে কিন্তু তোমার নিচে, কারণ গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে বাহ, এ ইজ ইকুয়াল টু এই 1/16 এখানে রাইখা দাও, এটা হচ্ছে ভাগ, ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যাবে, 8 যাবে উপরে, 1 আসবে নিচে, 8 দ্বারা ভাগ করলে 8 দ্বিগুণে 16। তাহলে বা এ ইজ ইকুয়াল টু উপরে কিছু নাই মানে 1, নিচে 2 1 2, তাহলে এর মানটা পাইছি আমরা 1/2 আর আমাদের আর এর মানটা পাইছি 1/2। কিরে, দুইটা সমান হইলে কিভাবে? হ্যাঁ, কেমনে সম্ভব? সমান হইছে। এখন আমাদের বলছে কি 6টি পদের সমষ্টি নির্ণয় করতে। শোনো, যদি গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় করতে চাও তাহলে গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্র 2টা, এবং বলবা যে ভাইয়া কোন সূত্রটা আমি বসাবো, এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আর এর উপর। আর এর মানটা এক অপেক্ষা বড়, এক অপেক্ষা ছোট। এটা আমি আশা করি গণিত ক্রাশ করছে যারা আছো তোমরা সবাই জানো, কারণ এসব খুঁটিনাটি বিষয়, এগুলো আমি আলোচনা আগেই করছি। তো এই আর এর মানটার উপর তাহলে তুমি চিন্তা করো, ক্যালকুলেটর আছে না, ভাগ করো, 1 ভাগ দিবা যেহেতু 1/2, তাহলে 1 ভাগ দিবা 2 দ্বারা ভাগ করলে 0.5 আসে। এই 0.5 এক অপেক্ষা বড় না ছোট? ছোট। তাহলে আমি কিন্তু দিব যে এক অপেক্ষা ছোট, ওই কোনা যদি থাকে ওই দিক ছোট মানে 1 বড়। আচ্ছা, এতটুকু তো বুঝছো? তাহলে যদি এতটুকু বুঝে থাকো ভাইয়া, তাহলে এখন লেখো অতএব ধারাটির 6টি পদের সমষ্টি, ধারাটির 6টি পদের সমষ্টি S6 হবে। তবে সূত্রের এখানে একটু ডিফারেন্স হবে। কারণ কি? কারণ আমরা বলছি না আর এর উপর ডিপেন্ড করবে। এখানে কে বড় বলো তো, আর এর মান বড় না 1 বড়? এখন দেখতে পাচ্ছি আমরা 1 বড়, যে বড় ও আগে আসবে। আর এর মান যদি বড় আসতো তাহলে কিন্তু মানে আরটাকে আগে লিখতাম। তাহলে 1 মাইনাস আর এর পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর, মনে আছে? 1 মাইনাস আর এর পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর, কিন্তু উপরে আরেকটা জিনিস হবে a ইন্টু, এটা কেন? এই 1 কিন্তু বড় ভাইয়া কার চেয়ে? আর এর মানের চেয়ে, এই কারণে 1 আগে আসবে। এই দুইজনের ভিতরে যে বড় সে আগে আসবে, আরটা পরে। 1 বড়, 1 আগে আসছে, আরটা ছোট, আর এর মানটা ছোট, এই জন্য আর পরে আসছে, শেষ। তাহলে তুমি চিন্তা করো, এই এ প্রথম পদ হয়েছে কি 1/2, খেয়াল করো। তারপর 1 মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট মাস্ট আনতে হবে মাইনাস, এই আর এর মানটা কি পাইছো 1/2, এটার মাথায় n এর জায়গায় কি বসবে? যেহেতু 6 বলছে তাহলে 6 বসবে, সেকেন্ড ব্র্যাকেট দাও, নিচে 1 মাইনাস 1/2। ডান, ক্যালকুলেশন বুঝো, সমান সমানের পর ভাগটা দিয়ে নাও, বেটার হবে। তাহলে 1/2, তারপর হচ্ছে এটা 1 মাইনাস 1 যদি 6 বার গুণ করো, কারণ দুটোটার উপরে 6 আছে, তাহলে 1ই আসে। 2 যদি তুমি 6 বার গুণ করো ভাইয়া, 2 যদি তুমি 6 বার গুণ করো, তাহলে 2 যদি তুমি 6 বার গুণ করো 64 আসতেছে, 64 ব্র্যাকেট দাও। আর নিচে কি 2 আর 1 লসাগু কত? 2, 2 দ্বারা 2 1 2 মাইনাস 2 2 মিল আছে কাটাকাটি 1, এগুলো জানো না? এই ছোট্ট ছোট্ট লসাগুর বিষয়গুলা যারা জানো না, একটু ভাইয়া অনুরোধ তোমাদের কাছে ক্লাস দেখিনি বা আমার ইউটিউবে ক্লাস আছে, সমান সমানের নিচে সমান সমান দাও, আমার জায়গা নেই এই জন্য আমি এভাবে লিখতেছি। উপরে আছে কি 1/2, দেখো 64 আর 1 লসাগু কত? 64, 64 1 64 মাইনাস 64 কাটাকাটি 1 থাকতেছে ডিভাইডেড বাই 2 থেকে 1 গেলে থাকে 1, 1/2, উপরে 1/2, নিচের 1/2 কাটাকাটি, 64 থেকে 1 বিয়োগ করলে 63 থাকতেছে, আর নিচে থাকতেছে তোমার 64, অর্থাৎ 63/64 ওভারঅল এটাই হয়েছে আমাদের অ্যান্সার। শেষ, বুঝতে পেরেছ? যে যখন বাংলায় লেখা থাকবে এগুলোই কিন্তু সবচেয়ে বেশি আসে, সমান্তর দ্বারা আর গুণোত্তর দ্বারা এগুলোই সবচেয়ে বেশি আসে বাংলায় লেখা। তুমি ক্যালকুলেশন কিভাবে করবা মাথায় রাখবা, সমান্তর ধারার ক্ষেত্রে তোমার যোগ অথবা বিয়োগ করতে হবে এগুলোর সমীকরণ, যদি 1 নম্বর 2 নম্বর ধরো, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সব সময় ভাগ, গুণোত্তর ধারার ক্ষেত্রে সব সময় ভাগ, এটা মাথায় সেট করে না। ওকে, বিষয়টা বুঝছো? বিষয়টা বুঝাইতে পারছি আমি? বলো তো পানি পানি কিনা আমাকে একটু ভাইয়া সবাই কমেন্টে জানো, ভাইয়া পানি পানি কিনা ভাইয়া জানো। এবং শোনো, আমি কিন্তু গণিতের এর আগের অধ্যায়, যেমন আমি যদি বলি আগের অধ্যায়গুলো সেট ফাংশন আছে, বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে আরো অনেকগুলো অধ্যায় অলরেডি কিন্তু ক্লাস আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যদি যাও, প্লে লিস্ট আছে ভাইয়া, ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করবা, তারপর প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে নিচের দিকে গেলে দেখতে পারবা যে লেখা আছে রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস, বুঝছো? এই যে টাইপ ভিত্তিক যে ম্যাথ বইটা আছে,
এই বইয়ের উপরে ক্লাস। ওখানে ক্লিক করলে তোমরা ধারাবাহিকভাবে, যেমন ত্রিকোণমিতির উপর অনেকগুলো পার্ট আসছে না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ধারাবাহিকভাবে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখবা। এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, ঠিক আছে? তো পানি কিনা আমাকে একটু জানাও। আমাদের কিন্তু এটা ডান হয়ে গেল। ওকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা এত বেশি কমেন্ট করো কেন ভাইয়া, বলো তো, এত বেশি কমেন্ট করো কেন? আচ্ছা শোনো, তারা একটু রেস্ট নাও, 1 ঘন্টা ওভার হয়েছে। তোমরা কি, তোমাদের আমি কয় মিনিট লাগবে তোমাদের? রেস্ট নিবা না অন্য চ্যাপ্টারে যাবো বলো? তাহলে আমি অন্য চ্যাপ্টারে চলে যাব, বলো। আমরা অন্য চ্যাপ্টারে যাব, আমরা এখন সরাসরি চলে যাব। দাঁড়াও, আমার এটা কোথায়, বলো। তাহলে আমি অন্য চ্যাপ্টারে যাই, তাহলে শেষ আমাদের দাঁড়ার যে ম্যাথগুলো আছে, যা যা করা দরকার বা যেগুলো দরকার, আলহামদুলিল্লাহ আমাদের ডান। এখন আমরা অন্য চ্যাপ্টারে গেলেই আমাদের হয়, বুঝছো ভাইয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। পানি। এরপর আসি, দেখো পরেরটা, পরে আসি আমরা। এখন ডাইরেক্ট চলে যাব হচ্ছে, পরিমিতির ম্যাথ করবা আগে, পরিমিতি করবা আগে, না ওই বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের ম্যাথগুলো করবা আগে, বলো? তা আমরা দেখি, আমি প্রথমে যদি যাই তাহলে সেটা হচ্ছে সূচক লগারিদম আমরা করব। আর আজকে কয়টা করাইতে পারি আমি জানি না, তো ক্লাস আরো নিতে হবে, আরো একটা নিতে হবে, বুঝছো ভাইয়া? আচ্ছা দেখো, সসীম দ্বারা তো আমাদের ডান। এর পরবর্তীতে আমরা এখন করব হচ্ছে, ওয়েট, নিচের দিকে যাই, পরিমিতিতে অনেক ম্যাথ আছে। পরিমিতি আগে করবা, পরিমিতিতে গেলে তো অনেক সময় লাগবে, লম্বা সময় লাগবে ভাইয়া, লম্বা টাইম লাগবে, বুঝছো? বুঝতে পেরেছো? পরিমিতিতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া, ওকে। আমি একটু নিচের দিকে যাই, দেখি আর কি আছে সাজানো। পরিসংখ্যান আছে, পরিসংখ্যানটা পারবা আনে, ওটা দেখাই দেবো অনেক কিছু। পরিসংখ্যান, আচ্ছা ওয়েট ভাইয়া, দেখো বুঝলাম না, আর চ্যাপ্টারটা কোথায়? ওয়েট দাঁড়াও, ওয়েট ভাইয়া, ওয়েট। দেখো, আমি যদি অন্য চ্যাপ্টার একটা বের করি, এটা এই জায়গাতে নাই। ম্যাথ বুক হচ্ছে কত, 4 সিকিউর ভিতরে, আর 3 চ্যাপ্টার সিকিউ, 4 সিকিউ কোনটার ভিতরে? জাস্ট ওয়েট ভাইয়া, সূচক লগারিদম, না এটা না 3 চ্যাপ্টার 9 চ্যাপ্টার। আচ্ছা চ্যাপ্টারটা কোথায়? চ্যাপ্টার 4 সম্ভবত, আই হোপ আনা হয় নাই, বুঝছো? এটা ল্যাপটপের ভিতরে রয়েছে। আচ্ছা বলো এখন কোনটা করবা, সূচক লগারিদম করবা না কোনটা করবা? আচ্ছা 7
707 আগামীকালকে তোমাদেরকে দিয়ে দেবো অনেক। হায় রে, আমার মাইক্রোফোনের চার্জ নেই ভাইয়া, মাইক্রোফোনে দি চার্জ নেই, তাহলে ক্লাস অফ রাখতে হবে। শোনো, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে অফ রাখতেছি। তো তোমাদের যে কয়টা আছে এগুলা কি তোমাদের যে কয়টা অধ্যায় আছে বাকিগুলো কিন্তু আমরা তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা কিন্তু করবো। ওকে, আজকে তাহলে আমি এখানে রাখি, আজকে আমি এখানেই রাখি। আমার মাইক্রোফোনে চার্জ নেই, ফোনেও চার্জ নেই, তখন আমার চার্জ দিতে হবে তারপরে, বুঝছো? তোমাদের আমি জানাই দেবো না যে কখন আমি এই ক্লাস নেবো। এখন আমাদের সূচক লগারিদম আছে, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, আর আছে হচ্ছে কিন্তু তোমার পরিমিতি আর পরিসংখ্যান, সমস্যা নাই। আর আরেকটা আছে ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি আমার নিজে রেকর্ড ক্লাস করায় তারপর তোমাদের ইউটিউবে দিব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে, বাই বাই, টাটা। এবং দেখবো আজকে শেয়ারের উপর ডিপেন্ড করে আমি পরের ক্লাস নিব। আজকে দেখা যাচ্ছে আপনার খেল খতম করে দিলাম, ধারার ম্যাথ শেয়ারের উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ পরবর্তীতে আমি লাইভ নিব, লাইভে ক্লাস নিব। ওকে, কালকের ভিতরে আমার সব লাইভ নিতে হবে ইনশাল্লাহ, সবগুলো লাইভ আমরা নিব, আমি নিব, আমি জানাই দেবো না, কালকে নিব, কালকে, ঠিক আছে? তাহলে ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।